আল্লাহ, আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছে? আশা করছি অনেক বেশি ভালো আছি। আজকে একটা ধামাকা ক্লাস হবে, অর্থাৎ প্রাইমারিতে যাদের সবচেয়ে ভীতি গণিত এবং বিজ্ঞানে 20-এর মধ্যে 20 কিভাবে পাওয়া যাবে। এবং আজকে আমরা এক ক্লাসে ম্যাথের এই সাজেশনমূলক এক ক্লাস 8 থেকে 10টা মার্ক নিশ্চিত করার জন্য এমন কিছু সিলেক্টিভ ম্যাথ রেখেছি যে ম্যাথগুলো প্রাইমারিতে অনায়াসে এই সেম প্যাটার্নের ম্যাথে কিন্তু আমরা কমন পাবো। এবং এমনটা হতে পারে যে যে টাইপের ম্যাথগুলো রেখেছি আমি এগুলোই আমরা হুবহু কমন পেতে পারি। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকের সেশনটা অনেক বেশি অ্যামেজিং একটা সেশন হবে। অর্থাৎ আজকের এই সেশনটা যারা শেষ পর্যন্ত করবে তারা ম্যাথের প্রতি যে তাদের ভয় বা ভীতি, এই ভীতি এবং ভয়টা কিন্তু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, প্রত্যেকেই আজকের লাইভটাকে আমরা শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে দেবো। নাসির স্যারের একটা বই দিয়ে যাও, নাসির স্যারের একটা ক্যারিয়ার প্লাস বই দিয়ে যাও। আচ্ছা, এরপরে আমরা আমার কলিজার ভাই ও বোনেরা, বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব, ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব। আজকের এই সেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের ভেতরে ম্যাথ এবং বিজ্ঞানের ভীতি, এই ভীতিটা আগে দূর করব। দেখেন, আমি শুরুতে কিন্তু সাজেশনটা রেখে দিয়েছি যে আসলে এখানে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আসলে আমাদের প্রাইমারির জন্য কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের ম্যাথের জন্য। এরপরে হচ্ছে আপনার বীজগণিতে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, জ্যামিতি কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, বিজ্ঞানের কোন কোন টপিকগুলো আপনি পড়বেন এই মুহূর্তে, সে টপিকগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরপরে কিন্তু আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রাইমারির বিগত বছরের ম্যাথ গুলো কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি। তার মানে আজকের ক্লাসটা এতটাই ইন্টারেস্টিং একটা ক্লাস হবে যে আমরা ম্যাথ এবং বিজ্ঞানের টোটালি ভীতিটা আজকে দূর করতে পারবো আজকের এই সেশন থেকে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, প্রত্যেকে আজকে লাইভটাকে আমরা একটু শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেবো ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারী 2 জন, সর্বোচ্চ মেনশনকারী 2 জন, অর্থাৎ সর্বমোট 4 জন কিন্তু আজকে আমাদের বই পেতে যাচ্ছেন। সর্বমোট 4 জন কিন্তু আমাদের আজকের এই বইটি পেতে যাচ্ছেন। অর্থাৎ আজকের এই ক্লাস থেকে 4টি বই আমরা গিফট হিসেবে আপনাদেরকে প্রদান করবো ইনশাআল্লাহ। তো আমি আমার ক্লাসটা শুরু করে দিতে চাচ্ছি, আমি আর বেশি ডিলে করব না, কারণ আজকের ক্লাসটা আমরা বেশি ডিলে করতে চাচ্ছি না। সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে যারা থাকবেন তারা একজন নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই পাবেন এবং আরো একজন আমাদের প্রাইমারির এক সেট পূর্ণাঙ্গ আপডেট সিলেবাসের আলোকে সাজানো বই পাবেন। আর সর্বোচ্চ মেনশনকারী একজন আমরা হচ্ছে ক্যারিয়ার প্লাস বই পাবো। সর্বমোট 3 জনকে আজকে গিফট দিব। জান, এই সর্বমোট 3 জন গিফটকারীর মধ্যে যদি আপনি থাকতে চান তাহলে সর্বোচ্চ শেয়ার করলে নাসির স্যারের বই পাবেন, সাথে একজন পাবেন হচ্ছে আমাদের প্রাইমারির হাইলাইটস, এবং সর্বোচ্চ মেনশন করলে আমরা নাসির স্যারের আরো একটা ক্যারিয়ার প্লাস বই কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবো ইনশাআল্লাহ। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, প্রত্যেকেই আমরা আজকের সেশনটাকে শেয়ার করে দেব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেব ইনশাআল্লাহ। সবাই একটু ঝটপট 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 সবাই চলে আসলেই কিন্তু আমি আমার ক্লাসটা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। সবাই চলে আসলেই আমি আমার লাইভটা কিন্তু শুরু করে দিতে পারি। আচ্ছা, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিয়েছি, আপনারা প্রত্যেকেই বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিবেন, শেয়ার করে দিবেন। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি কিন্তু ডিলে করতে চাচ্ছি না আমার আজকের এই লাইভটা, আমি আমার কার্যক্রম শুরু করে দিতে চাচ্ছি। আমি কি শুরু করে দিব? আপনারা যদি বলেন ইয়েস, তাহলে আমি কিন্তু আমার ক্লাসটা শুরু করে দিতে পারি। আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনটায় আমরা অলরেডি অংশগ্রহণ করে ফেলেছি, আমরা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। আমি দেখতে পাচ্ছি কক্সবাজার থেকে অংশগ্রহণ করেছেন নাইমা চৌধুরী, এরপরে হচ্ছে সোনিয়া আপু শেয়ার করে ডান লিখেছেন। ওকে, ডান। সবাই আমরা একটু শেয়ার করব। ওকে, অন্তত পক্ষে কৃতজ্ঞতার জায়গা থেকে শেয়ার করব। সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে 2 জন বই পাচ্ছি, নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই একজন পাচ্ছি, আবার আমরা কিন্তু আমাদের প্রাইমারির আপডেট যে হাইলাইটস, এই হাইলাইটস একজন পাচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগামীকালকে থেকে আমাদের ম্যারাথন ক্লাস শুরু হতে যাচ্ছে। আগামীকালকে থেকে আমাদের 3 থেকে 4 ঘন্টার যে ম্যারাথন ক্লাস, এই ক্লাসটা কিন্তু আমরা আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছি। এই জন্য যারা এখনো আমরা ভর্তি কনফার্ম করে নিই, এনশিওর করে নিই, আমরা জাস্ট এই বইয়ের দাম নিচ্ছি, বইয়ের দাম নিয়ে কিন্তু আপনাদেরকে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছি। আমাদের ক্যাপশনে নাম্বার আছে, এই নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করে আজকের মধ্যে যারা ভর্তি হবেন এই বইও কিন্তু পেয়ে যাবেন। সো ঝটপট আমরা আমাদের সাকসেস রেট নিয়ে আসার জন্য আমরা অবশ্যই সবাই ভর্তি হয়ে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করে দেব। আচ্ছা, আমরা আলোচনার প্রেক্ষাপটে চলে আসি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিতে 15 এর মধ্যে 15 পাওয়ার আসলে নিনজা টেকনিকটা কি, ম্যাথের কোন টপিক থেকে প্রাইমারিতে কতটি প্রশ্ন আসছে আমরা একটু জেনে নেই। দেখেন, এখান থেকে কিন্তু আপনি ম্যাথের টপিকের একটা গুরুত্ব বুঝতে পারবেন যে ম্যাথের কোন টপিকটা প্রাইমারির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আপনি যদি একটা জিনিস এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে অবজারভেশন করতে পারবেন। টপিকের মধ্যে বাস্তব সংখ্যা থেকে দেখেন এখন পর্যন্ত প্রশ্ন আসছে 44টা। তার মানে প্রাইমারির জন্য বাস্তব সংখ্যা আমি কোনোভাবে মিস করব না। প্রাইমারির জন্য আমার বাস্তব সংখ্যা টপিকটা 100% পড়তে হবে। এক কথায় আমি প্রাইমারির জন্য বাস্তব সংখ্যা টপিকটাকে 100% প্রায়োরিটি দিব। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই বাস্তব সংখ্যা টপিকটাকে আমার কোনোভাবে মিস করা যাবে না। এরপরে আসেন আপনার পাটিগণিতের যে লসাগু গসাগু, এই পাটিগণিতের লসাগু গসাগু থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে সর্বমোট 22টা। সর্বমোট 22টা, তার মানে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এটাকে আমরা 90% ইম্পর্টেন্টের টপিকের মধ্যে রাখতে পারি, 100% না। কিন্তু এবার আমি যে টপিকগুলোর কথা বলতেছি, বর্গমূল, সরলীকরণ, ভগ্নাংশ, পরিমাপ, এই 4টা অধ্যায় থেকে এমন আছে আপনি প্রাইমারিতে 4টা প্রশ্নও কমন পেতে পারেন। অর্থাৎ সর্বমোট এখন পর্যন্ত 57টা প্রশ্ন আসছে আমাদের এই ছোট্ট টপিকগুলো থেকে, বর্গমূল, সরলীকরণ, ভগ্নাংশ এবং পরিমাপ থেকে। তার মানে আমরা প্রাইমারির জন্য এই টপিকটাকে 100% ইম্পর্টেন্ট বলতে পারি। তার মানে আমরা অন্য কোন টপিক পড়বো কিনা আমি জানি না, কিন্তু বর্গমূল, সরলীকরণ, ভগ্নাংশ, পরিমাপ এই টপিকগুলো যাতে আমার কোনোভাবে মিস না যায়, প্রাইমারির জন্য এই টপিকটা আমি কোনোভাবে মিস করব না। অর্থাৎ ম্যাথ আমি যখনই ধরবো, এই ম্যাথ পড়া শুরু করছি মানে আমি বুঝে যাব যে বাস্তব সংখ্যা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ম্যাথ করা শুরু করছি মানে আমি বুঝে যাব বর্গমূল, সরলীকরণ, ভগ্নাংশ, পরিমাপ এগুলো আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসি শতকরা থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে সর্বমোট 19টা। তার মানে এটাকে আমরা বলতে পারি 80% ইম্পর্টেন্ট আমাদের প্রাইমারির জন্য। এরপরে যদি আমরা লক্ষ্য করি লাভ ক্ষতি থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 21টা, এটাকে আমরা বলতে পারি 85% ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা বলি অনুপাত সমানুপাত, এটাকে আমরা 90% ইম্পর্টেন্ট বলতে পারি, এটা 90% ইম্পর্টেন্ট। এই টপিকটা মোটামুটি এখান থেকে প্রাইমারিতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এরপরে যদি আমরা বলি সরল ও যৌগিক মুনাফা, রিসেন্টলি আগে আসতো না, কিন্তু রিসেন্টলি প্রতি বছর এখান থেকে একটা করে প্রশ্ন ধরতেছে। তার মানে এটাকে আপনি 100%ই দেন। মানে আপডেট প্রশ্নের আলোকে যদি আমি বিবেচনা করে বলি তাহলে সরল যৌগিক মুনাফা থেকে রিসেন্টলি প্রতি বছর একটা করে প্রশ্ন আসতেছে। তার মানে আপডেট সিলেবাসের আলোকে আমরা ফলো করতে গেলে আমরা দেখব যে আমাদের এই জায়গা থেকে কিন্তু কোনোভাবেই প্রশ্ন মিস করতেছে না। সো এটাকে আমরা 100% ইম্পর্টেন্ট বলতে পারি। গড় থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসেছে 17টা, এটাকে আমরা 90% ইম্পর্টেন্ট বলতে পারি। আর আমাদের সবচেয়ে আরো একটা পাটিগণিতের গুরুত্বপূর্ণ টপিক ঐকিক নিয়ম, যেটা থেকে প্রাইমারিতে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 44টা। তার মানে এটাকে আমরা 100% ইম্পর্টেন্ট বলতে পারি। এবার আসি, আমাকে যদি কেউ সামারি দিতে বলে যে পাটিগণিতের কোন টপিকগুলো থেকে 100% প্রশ্ন আসবেই, তাহলে আমি বলবো বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসবেই। আমি বলবো হ্যাঁ বর্গমূল, সরলীকরণ, ভগ্নাংশ এবং পরিমাপ থেকে প্রশ্ন আসবেই। আমাকে যদি বলে সরল যৌগিক মুনাফা থেকে প্রশ্ন আসবেই। আমাকে যদি কেউ বলে ঐকিক নিয়ম থেকে প্রশ্ন আসবেই। বাদ বাকি জায়গাগুলো থেকে প্রশ্ন মিসও করতে পারে, এতে করে আমি এটাতে সিওরিটি দিতে পারতেছি না। বাদ বাকিগুলো থেকে অনেক সময় তারা প্রশ্ন ধরলেও ধরতে পারে, আবার অনেক সময় স্কিপও করতে পারে। সো আমরা এখানে পাটিগণিতের টপিকের গুরুত্ব বুঝতে পারছি। বলেন পাটিগণিতের জাস্ট আমার এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, তাইলে আপনাদের পড়তে গিয়ে সহজ হবে যে আমি কোন টপিকগুলোকে আগে বেশি প্রায়োরিটি দিব। একটু স্ক্রিনশট নিয়ে নেন সবাই। আর আমি আবারও বলতে চাচ্ছি আজকের এই সেশনটায় যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবো তারা নাসির স্যারের একটা ক্যারিয়ার প্লাস বই পাবো। সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে যারা থাকবো তারাও একজন নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই পাবো, এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে আরো একজন আমাদের আপডেট সিলেবাসের আলোকে প্রাইমারি র্যাক্সের কিন্তু বই আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সো এই জন্য আমরা সবাই শেয়ার করব, কমেন্টে শেয়ার করে ডান লিখবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে আমরা কি এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি? স্ক্রিনশট নেওয়া শেষ হইলে আমরা একটু ডান লিখবো, কমেন্টে একটু ডান লিখবো, ডান 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 ডান। ওকে, আমরা বীজগণিতে চলে যাই। দেখেন বীজগণিতের গবেষণা যদি আমরা একটু করি, বীজগণিত থেকে এখন পর্যন্ত বীজগাণিতিক রাশি বা সূত্রাবলী এটা থেকে প্রশ্ন আসছে 57টা। তার মানে আপনি যখনই বীজগণিতে প্রবেশ করবেন তখন আপনি 100% একটা ব্যাপার শিওর হয়ে যাবেন যে আমার অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে কিনা আমি জানি না, বীজগাণিতিক রাশি বা সূত্রাবলী থেকে আমার প্রশ্ন 100% আসবেই। তার মানে প্রাইমারির জন্য 100% না, শুধু এমনও রেকর্ড আছে প্রাইমারির জন্য আমাদের এই বীজগাণিতিক রাশি এবং সূত্রাবলী থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসার রেকর্ড আছে। 2 থেকে 3টা প্রশ্ন আসার রেকর্ড আছে এখানে। সো এটাকেও আমরা কোনোভাবে মিস করব না। অর্থাৎ আমি যখন বীজগণিত পার্টটা পড়বো সবার আগে আমি যে পার্টটা শেষ করব সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি এবং সূত্রাবলী। অন্য কোনো টপিক না পড়লেও চলবে। উৎপাদক থেকে এরপরে
সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসে 14টা প্রশ্ন। এটাকে আমরা 95% গুরুত্ব দিতে পারি, 95% গুরুত্ব দিতে পারি। ধারাকে আমরা 95% গুরুত্ব দিতে পারি, ধারাকে আমরা 95% গুরুত্ব দিতে পারি। কিন্তু আমরা সূচক লগারিদম, কেউ যদি বলে প্রাইমারির জন্য আমি স্কিপ করব, আমি বলবো স্কিপও করা যায়, কারণ সূচক লগারিদম থেকে এত বেশি প্রশ্ন কিন্তু রিপিট করে না, প্রাইমারিতে রিপিট করে না। প্রাইমারির জন্য সূচক লগারিদম অত বেশি গুরুত্বপূর্ণ না। তবে হ্যাঁ, এক নজর দেখে নেওয়া সবচেয়ে ভালো। সেট ফাংশন থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 10টা। সেট ফাংশনটাও আমাদের প্রাইমারির জন্য বেশ গুরুত্বপূর্ণ। বীজগাণিতিক লসাগু গসাগু থেকেও রিসেন্টলি প্রচুর প্রশ্ন আসতেছে, এটাকেও আমরা 95% ইম্পর্টেন্ট দিতে পারি। অর্থাৎ এই টপিকগুলো আপনাকে পড়তেই হবে, কোনো মিস নাই, এগুলো পড়তেই হবে। আসেন জ্যামিতিতে চলে যাই। আমি কিন্তু একটু পরে আলোচনার প্রেক্ষাপটে চলে যাব। আমরা একটু পরে কিন্তু এই দেখেন আমি ম্যাথ রেখেছি, অর্থাৎ আমরা এক ক্লাসে আজকে মিনিমাম 8 থেকে 10 মার্ক নিশ্চিত করার মতো ম্যাথ রেখেছি। এই ম্যাথগুলোকে কিন্তু আমরা সলভ করব একটু পরে, একটু আমাকে সময় দিতে হবে। সাজেশনটা দেওয়া শেষ হইলেই আমি আমার আলোচনার প্রেক্ষাপটে চলে যাব। এরপরে চলে আসি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, রেখা রশ্মি কোণ। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 14টা, তার মানে এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ত্রিভুজ থেকে প্রশ্ন আসছে এখন পর্যন্ত 21টা, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চতুর্ভুজ থেকে এখন পর্যন্ত আমাদের প্রশ্ন আসছে 18টা। এখানে বেসিক্যালি বৃত্ত থেকে একটু কমই প্রশ্ন আসে, 11টা আসছে। আর ত্রিকোণমিতি পরিমিতি থেকেও রিসেন্টলি কম প্রশ্ন আসে, এখানে প্রশ্ন আসছে কিন্তু আমাদের 9টা। ওকে, তো এই ছিল আমাদের ম্যাথের টপিক ভিত্তিক একটা সাজেশন, যেটা আমরা লক্ষ্য করলেই বুঝতে পেরেছি, বা এটাকে আমরা অবজারভেশন করতে পারবো ইনশাআল্লাহ। বিজ্ঞান এবং আইসিটি থেকে বেশ কিছু টপিক আপনাকে পড়তে হবে, কারণ এখান থেকে মিনিমাম 5টা মার্ক আপনাকে দিয়ে দিতে পারে। ওকে, তো এখানে আমি টপিকগুলো লিখে দিয়েছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সাধারণ বিজ্ঞান এবং আইসিটির জন্য আমরা জাস্ট এখানে যে কয়টা টপিক লিখেছি, এই কয়টা টপিক আমরা পড়লেই আমাদের এনাফ। আর এখান থেকে সবচেয়ে বেশি প্রাইমারিতে প্রশ্ন রিপিট করে মানবদেহ থেকে, এরপরে রোগ ও চিকিৎসা থেকে, এরপরে খাদ্য পুষ্টি ও বিভিন্ন রোগ থেকে, ঠিক আছে, এরপরে বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র থেকে, এরপরে বিভিন্ন ধরনের কালচার থেকে, এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন রিপিট করে। সো এই জায়গাগুলো যদি কেউ পড়ে, তাও সে 2 থেকে 3টা মার্ক বিজ্ঞান থেকে কমন পেয়ে যাবে, এটা মিস হওয়ার কোনো সম্ভাব্যতা নেই। অর্থাৎ আপনি যদি বিজ্ঞানে, কেউ যদি বলে যে বিজ্ঞানের আমি অন্য কোনো টপিক পড়বো না, আমি স্পেসিফিক কিছু টপিক পড়বো, সেটা হচ্ছে মানবদেহ, রক্ত, রোগ চিকিৎসা, খাদ্য পুষ্টি ও বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের কালচার, বিভিন্ন পরিমাপক যন্ত্র, ঠিক আছে, এরপরে রক্ত, এই জিনিসগুলো যদি কেউ পড়ে, তারপরেও কিন্তু সে বিজ্ঞানে 2 থেকে 3টা মার্ক অনায়াসে চোখটা বন্ধ করে কমন পাবে। ওকে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, বিজ্ঞানও গেল, এবার আমরা আলোচনার প্রেক্ষাপটে চলে আসি। আসেন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালে আসা একটা ম্যাথ, আমরা সূচক থেকে নিয়েছি এই ম্যাথটা। এই ম্যাথটা আসলে আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন, প্রাইমারির জন্য আপনারা এত ডেপ থেকে পড়ার কোনো চেষ্টা করবেন না। আপনারা ভাববেন যে প্রাইমারিতে প্রশ্ন আসবে, ডেপ থেকেও আসবে, আবার নরমাল থেকেও আসবে। অর্থাৎ আমরা প্রশ্নকে অ্যানালাইসিস করলে দেখব আমার 80% প্রশ্ন থাকবে এভারেজ, আর 20% প্রশ্ন থাকবে একদম ডেপথ। কথা কি বুঝতে পারছি? তো আমার টার্গেট তো 80%, 80% এর পর ডেপ থেকে 10%, অর্থাৎ 90% মার্ক অর্জন করা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। কথা কি বুঝতে পারছি? 100% মার্ক কেউ অর্জন করতে পারে না নরমালি, আমার টার্গেট 90% মার্ক অর্জন করা। আসেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যখন আপনাকে বলবে √3⁶, বলেন তো এখানে √3 আছে টোটাল কয়টা? আপনি বলবেন যে এখানে √3 আছে টোটাল 6টা। আমি যদি 6টা √3 এখানে লিখি, তাইলে ব্যাপারটা এরকম হয়ে গেল না? আমরা একটা সিঙ্গেল থ্রির জন্য কয়টা √3 বলি? 2টা √3 বলি। তো একটা সিঙ্গেল সংখ্যার জন্য যদি 2টা √3 বলি, তাহলে 2টা √3 জন্য একটা সিঙ্গেল সংখ্যা বলা যায়, 2টা √3 জন্য একটা সিঙ্গেল সংখ্যা বলা যায়, 2টা √3 জন্য একটা সিঙ্গেল সংখ্যা বলা যায়। এবার আসেন 3 3 3 যদি আমরা গুণ করে দেই, 3 3 9 3 9 27, তাহলে উত্তরটা হয় গিয়ে 27। এছাড়াও আরো একটা বুদ্ধি আমি আপনাদেরকে এখানে বলে দিতে পারি। বুদ্ধিটা কিরকম দেখেন, যদি রুট আকারে মান থাকে 6টা, তাহলে সিঙ্গেল আকারে মানটা হবে তার অর্ধেক। যেমন এখানে √3 এর উপর পাওয়ার আছে 6, তাহলে শুধু 3 এর উপর পাওয়ারটা হবে 3। কেন 3 হবে তাও আমি বলে দিচ্ছি। ব্যাপারটা ঠিক এরকম, দেখেন যখন আপনি চিন্তা করতেছেন রুট আকারে মানটা 6টা, তাহলে পূর্ণ সংখ্যা আকারে কয়টা থাকবে? তার অর্ধেকটা। কারণ 3টা 3 এর জন্য √3 পাই 6টা, তাহলে √3 6টার জন্য 3 পাবো কয়টা? 3টা। 3 এর উপর কিউব মানে কত? 27। এটাকে আরো একভাবে করা যায়, যদি আপনি √3 এর উপর 6টাকে চিন্তা করেন, তাহলে এখানে √3⁶ ইকুয়াল আপনি বলতে পারেন 3 এর উপর 6, আর এই রুটের মান হচ্ছে হাফ, হাফ দিয়ে যদি কাটেন তাও এখানে 3 হয়।
তাহলে এখানেও 3 এর উপর 3, তারপরেও কত বলেন, তারপরেও কিন্তু 27। তার মানে একটা ম্যাথ আমরা চাইলে এটাকে 3 ভাবেই করতে পারি। দিন শেষে উত্তর আসবে কত? 27। দিন শেষে উত্তর আসবে কত বলেন? 27। বলেন ক্লিয়ার কিনা? বলেন 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 ক্লিয়ার কিনা? আমরা 3 ভাবেই ম্যাথটাকে অবজারভেশন করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এগুলো প্রচুর পরিমাণে আসে। আসেন আমরা পরের ম্যাথে চলে যাই। দেখেন কি বলছে। এটা কিন্তু আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে আসা একটা প্রশ্ন। এটা সূচক থেকে আসছে। আমি সূচক থেকে যে প্রশ্নগুলো আসছে এখানে রাখার চেষ্টা করেছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, হ্যাঁ এই মুহূর্তে প্রশ্ন সমাধান করাটা যথেষ্ট নয়, তবে প্রশ্ন এমন কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি যে প্রশ্নগুলো আপনাদের প্রাইমারির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর আদলেই আপনারা প্রশ্ন কমন পাবেন। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা আমরা আলোচনার প্রেক্ষাপটে চলে আসি। তো আমাকে এখানে বলতেছে x কিউব ইকুয়াল 64 হলে x এর মান কত? তাহলে ভাই সূচকের নিয়ম অনুসারে হচ্ছে x কিউব ইকুয়াল, এখানে যেহেতু 64 আছে, এই x এর মান বের করার কারণে x এর জায়গাটা ঠিক রাখতে হবে। তা আপনি কার উপর কিউব দিলে 64 হয়? 4 এর উপর কিউব দিলে 64 হয়। আর সূচকের নিয়ম অনুসরণ করলে আমরা জানি যদি আমাদের বেস বেস একই হয়, বেস বেস আউট হয়, পাওয়ার পাওয়ার একই হলে পাওয়ার পাওয়ার আউট হয়। তো এখানে পাওয়ার আর পাওয়ার একই হয়ে গেছে, যার কারণে পাওয়ার পাওয়ার বাদ যাবে, x এর মান হবে 4। তার মানে এটার উত্তর হবে কত? এটার উত্তর হবে আমাদের 4। এটার উত্তর হবে আমাদের 4। বলেন বুঝতে পেরেছে কিনা? এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। তারপরও দেখেন এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে কিন্তু আমাদের এসেছে। কথা কি বুঝতে পেরেছি? পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখেন খুবই মজার একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা জিনিস মনে রাখবেন, এই বহুপদী উৎপাদক থেকে আপনাদের প্রশ্ন দেই, নরমালি প্রাইমারি বলি বা অন্যান্য জব পরীক্ষা বলি, এগুলো আসে, নরমালি এগুলো আসে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা আমরা একটা পিন করে আমরা একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি। আপনি যদি সত্যি জব পিপাসু হয়ে থাকেন তবে নিচের গুগল ফর্মটি পূরণ করুন। দেখেন এখানে যদি কেউ 100% প্রাইমারির চাকরিটা নিশ্চিত করতে চান, এই শেষ মুহূর্তে যদি একটা গোছালো প্রস্তুতিতে আসতে চান, আর যদি আমাদের এই আপডেট সিলেবাসের আলোকে যে সাজানো 4টা বই, এই শেষ মুহূর্তে 1 মাসে আপনি অগুছালো বই পড়ে কখনো ভালো কিছু করতে পারবেন না। এই গুছালো 4টা বই পড়ে যদি আপনি আপনার প্রস্তুতিকে দুর্বার করতে চান তবে গুগল ফর্মটা পূরণ করবেন। যারা একদম নতুন ভর্তিকৃত স্টুডেন্টরা গুগল ফর্ম পূরণ করবেন না, ভর্তির বাইরে যারা আছেন, ওকে? কারণ আজকে আপনি গুগল ফর্মটা পূরণ করে যদি ভর্তি হয়ে যান, আজকেই দেখবেন যে আপনার নামে নাম নাম্বার ঠিকানায় বইগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, ওকে? আচ্ছা আমরা আলোচনায় আসি। তো a কিউব মাইনাস 21a মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক কি হবে? এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে আসছে। তো একটা জিনিস এখানে মাথায় রাখবেন কলিজার ভাই কলিজার বোনেরা, আমার এটা অপশন দেখেই কিন্তু অ্যান্সার বের করে ফেলা যায়। আপনি দেখবেন যে অপশনের কোন মানটার জন্য এই মানটার মান 0 আসে, এই রাশিটার মান 0 আসে। তাইলে আপনি যখন সবার আগে টেস্ট করতে যাবেন তখন a+1 অথবা a-1 এই দুটাকে টেস্ট করতে যাবেন। তো নরমালি ধরেন আমি a+1 ধরলাম, তাহলে a+1 = 0 ধরলে এর মানটা কত হয়? -1। তো আমি এর মানটা -1 এই সমীকরণে বসাই দিয়ে দেখি যে আসলে অ্যান্সারটা 0 আসে কিনা। আমি যদি -1 এর উপর কিউব দেই তাইলে এখানে মাইনাস থাকে, -21 × -1, এরপরে হচ্ছে এখানে -20। তো এখানে কি ঘটনা ঘটলো? -1ই থাকবে, মাইনাসে মানে যে প্লাস হবে 21, আর এখানে -20। এবার -20 আর -1 -21, তাহলে এখানে +21 -21 ইকুয়াল কিন্তু গিয়ে 0 হয়ে যায়। তার মানে a+1 এর জন্যই সমীকরণটা 0 হয়ে যাবে। তাহলে উত্তরটা গিয়ে কিন্তু হবে a+1। a+1 অর্থাৎ যে মানের জন্য আমার সমীকরণটা 0 হবে ওই মানটাই হবে আমার সঠিক উত্তর, বা ওই মানটাই হবে আমার উৎপাদক, ওই মানটাই হবে আমার উৎপাদক। ধরেন যদি a+1 এর জন্য 0 না হইতো তাহলে কিন্তু আমি a-1 দিয়ে ট্রাই করে দেখতাম। ধরেন আপনি যদি a-1 দিয়ে ট্রাই করতেন, a-1 = 0 হইতো, এর মানটা 1 হইতো, এর মান আপনি 1 বসাইলে দেখতেন 0 আসতো না। আপনি 1 এর উপর কিউব দিতেন, -21 × 1 দিতেন, হ্যাঁ, এরপরে -20 দিতেন, আলটিমেটলি সবই মাইনাস পাইতেন। 1 এর উপর কিউব মানে 1 হইতো, এখানে -21 পাইতেন, -20 পাইতেন, যেটাকে শূন্য করা সম্ভব ছিল না। তার মানে এটা উৎপাদক হবে না। অর্থাৎ যে মানটা শুধুমাত্র আমরা প্রয়োগ করার পর পুরো সমীকরণটাকে 0 করে দিবে সেটাই হবে আমাদের উৎপাদক, সেটাই হবে আমাদের উৎপাদক। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? তাইলে আমরা a+1 কে যখন ধরেছি a+1 = 0, এর মানটা -1, -1 যদি আমরা এর জায়গায় বসাই তাহলে পুরো সমীকরণটার মান 0 পাই। এই জন্য আমাদের উত্তর হবে মিস্টার খ, উত্তর হবে মিস্টার খ। আসেন পরের প্রশ্নটায় আমরা চলে যাই।
এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি কিউট এবং বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে আসছে, 7 সালে আসছে, আরো অনেকবার আসছে। এই টাইপের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে। কথা কি বুঝতে পারছে? এটার বেসিক দেখানোর দরকার নেই, বেসিক আপনার এখন জানার কোনো সময় নেই। আপনি যদি আগের ম্যাথটার কথা বলেন, এগুলো আমরা আমাদের পেইড ক্লাসে বেসিক পড়িয়েছি। যারা আমার ক্লাস করেছেন তারা খুব ভালো জানেন যে আপনার দ্বিতীয় লাইন করা লাগবে না, থার্ড লাইনে গিয়ে a+1 তিনটা নিতে হবে, a+1 তিনটা নিয়ে তারপর অবজারভেশন করে করতে হবে। এই কাহিনী করবেন না। শোনেন, এই মুভমেন্টে আপনার একটা ম্যাথকে যত দ্রুত ক্যালকুলেশন করা যায়, আপনি দেখতেছেন a+1 এর জন্য মানটা আসতেছে 0, তাহলে উত্তর হচ্ছে a+1। এখন ক্যালকুলেশন করে বেসিক পড়ে আপনার সময় নষ্ট করার মতো হাতে সময় নাই, এটা মাথায় রেখে কাজ করেন। আচ্ছা, আসি আমরা এই প্রশ্নটার দিকে একটু তাকাই। এটাও কিন্তু আমাদের প্রাইমারি 12 এবং 7 সালে আসছে। তো এখানে আমাকে প্রশ্ন করতেছে x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক কত? তাহলে এই সমীকরণের ক্ষেত্রে একটা কাজ করবেন। শোনেন, এখানে দেখবেন যে সিঙ্গেল চলক হিসেবে কে আছে? x আছে। আর এখানে ডাবল চলক বলতে এখানে এক্সটা শুধু একটা জায়গায় আর ওয়াইটা কিন্তু এখানে দুইটা জায়গায়। তার মানে ওয়াই দুইটা জায়গায় থাকার কারণে ভেবে নিবেন যে দুইটা জায়গায় থাকবে সে বেসিক্যালি আলাদা একটা পার্ট, আর যে সিঙ্গেল একটা চলক রূপে থাকবে সে আলাদা একটা পার্ট। তো আপনি এই জায়গায় সব সময় এই টাইপের ম্যাথগুলোকে মাথায় রাখবেন। a² - b² এরকম একটা সমীকরণ তৈরি করবে, অর্থাৎ a² - b²। এই জন্য আপনার শুরুতে যে মানটা দেওয়া থাকবে, এই শুরুর মানটাকে আপনি কি করবেন? x² রূপে রাখবেন, আর পরে যে মাইনাস রয়েছে এই মাইনাসটা আপনি কমন নেবেন। কমন নিলে মাইনাসে +y² হবে, প্লাসে -2y হবে, আর মাইনাসে +1 হবে। ব্যাপারটা এরকমটা দাঁড়াবে। এবং পরের লাইনে যখন আপনি করতে যাবেন, পরের লাইনে গিয়ে দেখেন x² হবে, আর এই জায়গাটুকুকে আপনি কি বলতে পারেন? a² - 2, a বলতে এখানে y, b বলতে এখানে 1, প্লাস b² বলতে 1² বলা যায়। জিনিসটা কিন্তু দিন শেষে একই। তো এই জায়গাটাকে আপনি কিন্তু এখন বলতে পারেন -y - 1 হোল স্কয়ার, কারণ a² - 2ab + b² কে আমরা বলতে পারি a - b হোল স্কয়ার। তাহলে এখানে গিয়ে দেখেন ফর্মুলাটা গিয়ে দাঁড়াচ্ছে a² - b²। a² বলতে x² আর b² বলতে y - 1 হোল স্কয়ার। তো এটার ফর্মুলা আমরা সবাই জানি, a + b * a - b। তাহলে এখানে a + b, a বলতে এখানে x, প্লাস b বলতে এখানে +y - 1, a - b, a বলতে এখানে x মাইনাস y, এখানে মাইনাসে +1। তাহলে এই হচ্ছে আমাদের গিয়ে ফর্মুলা। কথা কি বুঝতে পেরেছি? তাহলে a + b, তাহলে x + y - 1 ইন্টু a - b, x মাইনাস এখানে দেখেন -y, মাইনাসে +1। তাহলে এই সমীকরণটা কোথায় আছে আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা দেখতেছি x + y - 1, x + y - 1 আছে মিস্টার খ। তাহলে উত্তর হবে খ, এটার উত্তর হবে মিস্টার খ। শোনেন, সবাই একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, কারণ আজকে প্রচুর পরিমাণে কিন্তু আমি ম্যাথ রেখেছি। এই ম্যাথগুলোকে আমাদের ক্যালকুলেট করতে হবে বা সমাধান করতে হবে। ওকে, আমরা সবাই একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। ধরেন ক্লাসটা খারাপ লাগলে, হ্যাঁ আপনি রিঅ্যাকশন খারাপ ইউজ করেন, সমস্যা নেই, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। আর আবারও বলতেছি, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকলে নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকলে আমাদের এক সেট পূর্ণাঙ্গ বই পাবেন, আর মেনশনকারীর মধ্যে থাকলে নাসির স্যারের একটা ক্যারিয়ার প্লাস বই কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন। এই জন্য আমরা সবাই একটু শেয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমরা বুঝে গেছি। পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখেন, এই প্রশ্নটাও অনেকবার রিপিট হওয়ার রেকর্ড আছে। অলরেডি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2000 কত সালে আসছে? 13 সালে আসছে। তো এটাকে আপনি যে কাজটা করবেন, আপনি পরের লাইনটাতে লিখবেন a² প্লাস 2, a বলতে এখানে a², b বলতে এখানে 2, প্লাস b² বলতে এখানে 2²। মানে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। শোনেন, এখানে যে 4 আছে, এই 4টাকে আমরা বলতেছি b²। আমি যদি ভেঙে লিখি, এটা হচ্ছে আসলে a² আর প্লাস b² বলতে এখানে 2², 4টাকে আমরা b² বলতেছি। মাঝখানে একটা আপনি যদি ফর্মুলার 2ab ব্যবহার করেন, প্লাস 2, a বলতে এখানে a², b বলতে এখানে 2, তো আমার এই মানটা কি অতিরিক্ত হয়ে গেল না? এই মানটা অতিরিক্ত মানটাকে আমি বাইরে গিয়ে মাইনাস করে দিব। 2 দুগুণে 4, 4a² মাইনাস করে দিলাম। এবার আমি এতটুকু জিনিসকে কি লিখতে পারি? এতটুকু জিনিসকে কিন্তু আমি লিখতে পারি যে a² প্লাস 2 হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার। কারণ এটা আমি লিখছি a² প্লাস 2ab প্লাস b², মানে কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে a বলতে a² আর b বলতে এখানে 2, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে এই 4a²টাকে আমরা লিখতে পারি 2a²। তাহলে এই এতটুকুর মধ্যে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, একটা হচ্ছে a প্লাস b মানে a² মাইনাস b², অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে ফর্মুলা প্রয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সার
চলে আসবে। তাহলে এই জায়গায় যদি আমি মানে সূত্র প্রয়োগ করি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ বলতে এখানে কিন্তু এ স্কয়ার প্লাস 2 প্লাস বি বলতে এখানে কিন্তু 2a, আবার এ বলতে কিন্তু এখানে এ স্কয়ার প্লাস 2 মাইনাস বি বলতে এখানে কিন্তু মাইনাস 2a। কথা বুঝি নাই? তাহলে এবার যদি আমরা এটাকে একটু সাজায় নেই, সাজায় নিলে কিন্তু ব্যাপারটা এরকম হয় যে এ স্কয়ার প্লাস 2a প্লাস 2 ইন্টু এ স্কয়ার মাইনাস 2a প্লাস 2। তাহলে এটা আমি দেখবো কোন অপশনে আছে। তাহলে এ স্কয়ার প্লাস 2a প্লাস 2, এ স্কয়ার মাইনাস 2a প্লাস 2, অর্থাৎ আমার আছে মিস্টার খ। উত্তর হবে মিস্টার খ। উত্তর হবে মিস্টার খ। বলেন বুঝতে পেরেছি কিনা? ক্লিয়ার সবাই? আচ্ছা, এটার শর্ট ফর্ম বলতে কি আমি বলি, যখনই আপনি এরকম কোন টার্ম দেখবেন, এরকম কোন টার্ম দেখবেন, তখন আপনার মাথার কনসেপ্টে আসতেই হবে যে আপনাকে যখনই উৎপাদক করতে বলবো, উৎপাদকের একটা সবচেয়ে বড় শর্ত কি জানেন? উৎপাদকে অলওয়েজ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা প্রয়োগ হয় প্রায় 90% ম্যাথে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা প্রয়োগ হয় প্রায় 90% ম্যাথে। আপনি যেভাবেই সাজান দিন শেষে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পাবেন। ওকে, আর কিছু কিছু ম্যাথে আপনার শর্টকাট খুঁজতে যাবেন না। এবার আসেন 6 নাম্বার ম্যাথটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে আসছে। আমাকে বলতেছে এ ইন্টু মানে এ কমা এ স্কয়ার কমা এ ইন্টু এ প্লাস বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? এখানে আমাকে বের করতে বলছে লসাগু। তার মানে লসাগু কত? তা আমরা তো জানি গসাগু আর লসাগুর মধ্যে পার্থক্য কি বলেন? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে, কিন্তু এটাতে আমার কমন প্লাস আনকমন দুইটা মানই কিন্তু এখানে নিতে হয়। কমন আনকমন দুইটা মানই নিতে হয়, এটা আমরা সবাই জানি। আর যখন আমরা গসাগুর কথা বলি, এই গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কমন মান নিতে হয়। এটা কিন্তু আমাদের সবার জানা জিনিস। তো আপনি যখনই দেখবেন, একটু মনোযোগ দিবেন, আপনি যখনই দেখবেন যে আপনার এই সমীকরণগুলোকে লসাগুর মান বের করতে বলেছে, তখন কিন্তু আপনাকে কমন প্লাস আনকমন দুইটা মানই কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে। দুইটা মানই কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে। কথা কি বুঝতে পারছে? এবার আসেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা একটু অবজারভেশন করি। তো প্রথম সমীকরণে এ আছে, দ্বিতীয়টা আছে এ স্কয়ার। এ স্কয়ার মানে কি? এ গুণন এ। তৃতীয়টাতে আছে এ ইন্টু এ প্লাস বি। এবার আসেন, আপনি যখন অবজারভেশন করবেন তখন কমন আনকমন সব নিতে হবে। তাহলে এখানে এ এর মধ্যে কমন কি? একটা এ, আনকমন আরো একটা এ আর এ গুণ করলে কি হয়? এ স্কয়ার। তাহলে আবার আনকমন হিসেবে কে থাকে? এ প্লাস বি। তাহলে এ স্কয়ার এ প্লাস বি হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে এ স্কয়ার এ প্লাস বি, এ স্কয়ার এ প্লাস বি। অথবা লসাগুর ক্ষেত্রে মনে রাখবেন চলকের সর্বোচ্চ পাওয়ার যুক্ত মানটা লসাগুতে চলে আসে। তাহলে এখানে এ, এখানে এ স্কয়ার, এখানে এ, তাহলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত মান কি? এ স্কয়ার। তাহলে এ স্কয়ার এখানে চলে আসবে। আর আনকমন হিসেবে কে আছে? এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হবে। তাহলে এ স্কয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে উত্তর হচ্ছে মিস্টার ক। উত্তর হচ্ছে মিস্টার ক। বলেন ক্লিয়ার কিনা? সবাই একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবো আর শেয়ার করবো। ওকে, বলেন 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 ক্লিয়ার কিনা? এবং আগামীকালকে থেকে কিন্তু আমাদের ম্যারাথন ক্লাস শুরু হচ্ছে। আমাদের পেইড ব্যাচের ম্যারাথন ব্যাচ কিন্তু আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে। সো সবাই আমরা একটু অ্যালার্ট থাকবো। আজকে এটা জাস্ট ফ্রি ক্লাস আমরা করতেছি। এবার আসেন, আমাকে বলতেছে এত এর লসাগু নিচের কোনটি? আবারও লসাগু বের করতে বলছে। এবার এই লসাগুর ক্ষেত্রে আমাকে বলতেছে প্রথম সমীকরণটা আছে এ মাইনাস বি, দ্বিতীয় সমীকরণে কিন্তু আমি চাইলে এ কমন নিতে পারি। এ কমন নিলে হয় এ মাইনাস বি, কারণ এখানে এ স্কয়ার এখানে এ বি, আমি এ কমন নিলে এ মাইনাস বি পাবো। আর তৃতীয় সমীকরণে আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু কিন্তু এ মাইনাস বি। এবার নর্মালি চিন্তা করেন, আপনি যখন আনকমন মান খুঁজতে যাবেন, আনকমন মান হিসেবে এখানে শুরুতে চলক একটা সিঙ্গেল চলক হিসেবে পাচ্ছেন এ কে। আর কমন মানের ক্ষেত্রে এখানেও আছে আমার এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, তাহলে ইন্টু নিলাম এ মাইনাস বি। এবার আরো একটা আনকমন মান আছে এ প্লাস বি, তাহলে ইন্টু নিলাম এ প্লাস বি। তাহলে গিয়ে হচ্ছে ব্যাপারটা যে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কিন্তু এইভাবে মানটা দেওয়া নাই। মানটা দেওয়া আছে, আমরা যদি এ মাইনাস বি আর এ প্লাস বি কে সূত্রে নিয়ে আসি তাহলে কি হয়? এ ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি আছে? হ্যাঁ আছে। এটা হচ্ছে মিস্টার খ। তাহলে উত্তরটা হবে খ। উত্তরটা হবে কি? মিস্টার খ। বলেন ক্লিয়ার কিনা? এটা কিন্তু আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে আসা প্রশ্ন। বলেন ক্লিয়ার কিনা সবাই?
ক্লিয়ারলি বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার আমার কলিজার ভাই কলিজার বোনেরা? মাশাআল্লাহ, সবাই আমরা ক্লিয়ার হতে পেরেছি। ওকে, তো আমরা সামনের দিকে আগাতে পারি। ওকে, এবার আমরা একটু বীজগণিতের জ্যামিতির দিকে চলে যাই। জ্যামিতির ম্যাথগুলোকে আমরা পারি কিনা দেখেন। এখানে এই ম্যাথটা 30তম বিসিএস এ আসছে, এই টাইপের ম্যাথগুলো প্রচুর আসে। আপনাকে যদি কখনো বলে যে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়, দেখেন এখানে আপনাকে বলছে সর্বসম ত্রিভুজ হওয়ার জন্য যথেষ্ট নয়। তা একটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য শর্ত কি? শর্তগুলো হচ্ছে একটার 3 বাহু অপরটার 3 বাহুর সমান, এরপরে একটার 2 কোণ এক বাহু অপরটার 2 কোণ অপর বাহুর সমান, এটাও কিন্তু সর্বসমর বৈশিষ্ট্য। একটার 2 বাহু অন্তর্ভুক্ত কোণ অপরটার 2 বাহু অন্তর্ভুক্ত কোণ সমান, এটাও সর্বসমর বৈশিষ্ট্য। কিন্তু একটা 3 কোণ অপরটার 3 কোণের সমান, এটা কিন্তু সর্বসমর বৈশিষ্ট্য না। এই বৈশিষ্ট্যটা হচ্ছে একটা সদৃশ কোণ ত্রিভুজের বৈশিষ্ট্য। অর্থাৎ একটা সদৃশ কোণী ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, এই সদৃশ কোণী ত্রিভুজের প্রতিটার একটার 3 কোণ অপরটার 3 কোণের সমান হয়, একটার 3 কোণ অপরটার 3 কোণের সমান হয়। তাহলে এখানে সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য নয় বলছে কোনটি? তাহলে সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য ক গ ঘ তিনটাই, কিন্তু নয় শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে মিস্টার খ। সেটা কি? মিস্টার খ। তাহলে এখানে উত্তরটা হবে আসলে মিস্টার খ, একটার 3 কোণ অপরটার 3 কোণের সমান। একটার 3 কোণ অপরটার 3 কোণের সমান, এই তিনটা জিনিস, এই একটার 3 কোণ অপরটার 3 কোণের সমান, এই বৈশিষ্ট্যটা শুধুমাত্র সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। দেখেন পরের প্রশ্নে আমরা যদি চলে যাই, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলতেছে, আমাকে বলতেছে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? এটা একটা দুইটা পরীক্ষায় আসে নাই, অনেকগুলো পরীক্ষায় কিন্তু এটা আমাদের আসছে। এটা 32তম বিসিএস এ আসছে, বিআরডি, এটা তো আমাদের সবারই মুখস্থ। একটা ত্রিভুজ ধরি, একটা সমবাহু ত্রিভুজ যদি আমি চিন্তা করি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আমি বর্ধিত করলাম পাইলাম 120 ডিগ্রি, বর্ধিত করলাম পাইলাম 120 ডিগ্রি, বর্ধিত করলাম পাইলাম 120 ডিগ্রি। তিনটা 120 ডিগ্রি যোগ করলে আলটিমেটলি গিয়ে হবে 360 ডিগ্রি। তাহলে এটার উত্তর হবে 360 ডিগ্রি। শুধু তাই না, ধরেন আপনাকে যদি বলা হয় যে একটা চতুর্ভুজের 4টি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের সমষ্টি কত, তাও 360 ডিগ্রি। কারণ ধরেন এটা 90 ডিগ্রি বাহিরেও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বাহিরেও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বাহিরেও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বাহিরেও 90 ডিগ্রি। তাহলে এই 4টা 90 যদি আমি গুণ করে দেই 4 গুণন 90, তাও কিন্তু 360 ডিগ্রি। এক কথায় আমার যদি 1 লক্ষ বাহু বিশিষ্ট কোন একটা ভুজেরও সবগুলো বাহুকে বর্ধিত করে বহিস্থ কোণের সমষ্টির কথা বলে, এই বহিস্থ কোণের সমষ্টিটা এটা হচ্ছে চিরন্তন সত্য 360 ডিগ্রি, এটার কোনো পরিবর্তন নাই। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ, নবভুজ সব ক্ষেত্রেই একটা জিনিস মাথায় রাখবো আমরা, যে আমাদের বহিস্থ কোণের সমষ্টি সবসময় ফিক্সড 360 ডিগ্রি। বহিস্থ কোণের সমষ্টি সবসময় ফিক্সড 360 ডিগ্রি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 আমার কলিজার ভাই কলিজার বোনেরা বলেন ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার হতে পেরেছে। পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। খুবই মজার একটা প্রশ্ন আমাকে বলেছে, এটা 44তম বিসিএস এ আসছে। আমার কেন জানি মনে হচ্ছে এটা আমাদের প্রাইমারিতে আবার রিপিট হইতে পারে। শোনেন, বিসিএস এর প্রশ্ন সবচেয়ে বেশি রিপিট হয় প্রাইমারিতে। প্রাইমারি সবসময় প্রশ্ন করে বিসিএস এর প্রশ্নের আদলে। বলেন এটার উত্তর কত হবে? একটু দ্রুত বলতে হবে। আমাদের কি ম্যারাথন ক্লাস দিবে? আগামীকালকে থেকে ম্যারাথন ক্লাস, আগামীকালকে থেকে আপনাদের ম্যারাথন ক্লাস হবে। হ্যাঁ, বহিস্থ হলেই সমষ্টি 360 ডিগ্রি হবে। এক্স্যাক্টলি। আসেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এখানে কি বলেছে, সমবাহু ত্রিভুজের যদি আপনাকে ডিরেক্ট কখনো উচ্চতা বের করতে বলে, তাইলে আপনি সমবাহু ত্রিভুজের উচ্চতার যদি ফর্মুলা আপনার মনে থাকে, তাহলে আপনি বলবেন রুট, আপনি ডিরেক্ট বলবেন কি বলেন, সমবাহু ত্রিভুজের আপনাকে যদি ক্ষেত্রফলের কথা বলতো, আপনি কি বলতেন? আপনি বলতেন √3/4 গুণন বাহু স্কয়ার। ব্যাপারটা ঠিক এরকম বলতেন, রাইট? কিন্তু এই জায়গায় একটু ভিন্নতা চিন্তা করতে হবে। ভিন্নতাটা ঠিক এরকম, এই জায়গায় আপনাকে উচ্চতার ফর্মুলা বললে আপনি বলতেন √3 বাহু, মানে √3/4 এর জায়গায় এখানে 2 দিতেন, আর ইনটু বাহু স্কয়ারের জায়গায় শুধু বাহু দিতেন। তাহলে ফর্মুলা, উচ্চতার ফর্মুলা হচ্ছে এটা √3/2 ইনটু বাহু। এখন যদি আপনি ফর্মুলায় মান বসান √3/2 গুণন বাহুর মান কত, 2, 2 2 কাটা, তাহলে উত্তরটা গিয়ে হয় √3। তাহলে উত্তর কিন্তু √3 হবে খ। কিন্তু আপনি যদি আবার এটাকে প্র্যাকটিক্যালি করতে চান, আপনি চাইলে প্র্যাকটিক্যালিও করতে পারবেন। কিভাবে প্র্যাকটিক্যালি করতে পারবেন আমি সেটাও দেখাচ্ছি। ধরেন এই হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার। এখানে উচ্চতা আঁকলাম, উচ্চতার মান আমাকে বের করতে হবে। তো এটা যদি 2 মিটার হয়, 2 মিটার বাহুর উপর যখন আমি উচ্চতাটা আঁকলাম,
এটা অবশ্যই দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এই দুইয়ের মধ্যে এপাশে এক এপাশে এক হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল অতিভুজ, এটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল উচ্চতা। তখন আমরা কি বলতে পারি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে হচ্ছে এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। তখন আমরা কিন্তু বলতে পারি যে এইচ স্কয়ার ইকুয়াল 2 দ্বিগুণে 4, এক এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে এখানে হবে 3, আর এখানে শুধু এইচ বললে স্কয়ার টাইপের আসলে √3। তাইলে আমরা কিন্তু উচ্চতাটা পাইলাম √3। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যদি কেউ প্রয়োগ করে তারপরেও কিন্তু এখানে সে উচ্চতাটা বের করে ফেলতে পারবে। যদি কেউ এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে তারপরেও কিন্তু সে কি করতে পারবে, পিথাগোরাসের উপপাদ্যও যদি কেউ মানে প্রয়োগ করে তারপরেও কিন্তু এখানে উচ্চতাটা বের হয়ে যায়। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বলেন বুঝতে পেরেছেন কিনা? তাহলে এটার উত্তর হবে খ। এটার উত্তর হবে খ। 10-এর খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ, সবাই আমরা ক্লিয়ার হতে পেরেছি। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি জাস্ট পরের ম্যাথে একটু চলে যাই, এটার উত্তরটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। তার আগে আমি একটু আপনাদেরকে বলি, আমাদের আগামীকাল থেকে ম্যারাথন ব্যাচ শুরু হতে যাচ্ছে। আগামীকাল থেকে ম্যারাথন ব্যাচ শুরু হতে যাচ্ছে। এই যে ম্যারাথন ব্যাচ, এই ম্যারাথন ব্যাচে আমাদের টার্গেট হচ্ছে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম ক্লাস নিয়ে 30 দিনে আপনাদের প্রাইমারিতে প্রপার প্রস্তুতি আপনাদেরকে নিয়ে দেওয়া, এবং সাথে আমাদের এই যে আপডেট যে 4টা সাবজেক্টের বই, এই 4টা সাবজেক্টের বই আপনাদেরকে একেবারে প্রপার ওয়েতে ধরে ধরে পড়ায় শেষ করে দেওয়া। কথা কি বুঝতে পারছি? সো যাদের টার্গেট আমাদের এই 4টা বই প্লাস আমাদের ম্যারাথন ক্লাসের মাধ্যমে আপনি পুরো সিলেবাসটা শেষ করবেন। এখন অনেক স্টুডেন্ট আছেন 30 দিনে কোনোভাবে আপনি যদি বাসায় একা একা পড়েন আপনার পক্ষে সম্ভব নয় এত বড় একটা সিলেবাস নিজেকে গুছায় নেওয়া। কিন্তু আমাদের এখানে 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স যারা টিচার আছেন তারা কিন্তু নিজেদেরকে রিসার্চ করে আপনাকে একটা রিসার্চ দিবেন, যে রিসার্চটা আপনার জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবেন। অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা আপনার প্রতিটা ক্লাসে টার্গেট থাকবে 3 থেকে 4 মার্ক কমন নেওয়া। কথা বুঝি নাই? যেহেতু একজন স্যার অনেক বেশি রিসার্চ করে আপনাকে ক্লাসটা ডেলিভারি দিবেন, সো আপনাকে কিন্তু আলাদা করে রিসার্চ করতে গিয়ে সময় নষ্ট করা লাগতেছে না, এটা জব মেডিসিন করবে। আর প্রতিদিন 2টা করে আমরা পরীক্ষা নিব, একটা টপিক টেস্ট নিব, একটা ফাইনাল মডেল টেস্ট নিব, যাতে করে আপনারা প্রতিনিয়ত পড়ার মধ্যে অ্যালার্ট বা অ্যাক্টিভ থাকেন। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা চাচ্ছেন এই সুপার অ্যাক্টিভ শেষ মুহূর্তে আমাদের এই আপডেট সিলেবাসের আলোকে এই বইগুলো শেষ করবেন। দেখেন বাজারের আগডুম বাগডুম গড়াডুম বিভিন্ন কোশ্চেন ব্যাংক বের হয়েছে, এগুলো দেখার দরকার নেই। আজাইরা বই যত আপনি বাজারের নেবেন তত কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনাকে এখন বিপদ থেকে বের হয়ে আসতে হবে। বিপদ থেকে বের হওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে আপনাকে প্রপার ওয়েতে পড়াশোনার টেবিলে থাকতে হবে। আর প্রপার ওয়েতে যারা পড়াশোনার টেবিলে থাকতে যাচ্ছেন, আমাদের রেগুলার রুটিন মেনটেন করবেন, পড়াশোনা করবেন, এদের জন্যই আসলে আমাদের এই ম্যারাথন ব্যাচটা রান করা। তো এখানে যদি আমরা কোনো নতুন স্টুডেন্ট থাকি তাহলে আমরা আমাদের এই ম্যারাথন ব্যাচে কিন্তু সুযোগ করে দিয়েছি জাস্ট সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার। অর্থাৎ আপনার যদি আর্থিক সমস্যা থাকে সেটাকেও কিন্তু আমরা সামর্থ্য অনুযায়ী জাস্ট আমাদের যে বইয়ের দাম, এই বইয়ের দাম নিচ্ছি, আর আমাদের যে টিচারগুলো ক্লাস নেবেন এই টিচারদের নিট যে পেমেন্ট, এই পেমেন্টটা হিসাব করে আমরা একটা অ্যামাউন্ট নিচ্ছি, যেটা দিয়ে আপনাদেরকে কিন্তু আমরা ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আসলে জব মেডিসিনের লভ্যাংশের চিন্তা ভাবনা নেই। আপনি জাস্ট এই শেষ মুহূর্তে যাতে আপনাদের আমরা সহযোগিতা করতে পারি, এই জন্যই আসলে এই আয়োজনটা করা। সো আপনারা যারা আগামীকালকের ম্যারাথন ক্লাস আগামীকালকে থেকেই ক্লাস শুরু করতে চাচ্ছেন তারা এখনো সময় আছে। এখন বাজে 8টা, 11টার মধ্যে আপনারা জাস্ট আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। 019015195020203004050607 নাম্বারগুলোতে কল করবেন, অথবা আমরা একটা গুগল ফর্ম দিয়েছি। দেখেন আপনি যদি সত্যি জব পিপাসু হয়ে থাকেন, আমাদের ভর্তির বাইরের স্টুডেন্টরা শুধুমাত্র ওই গুগল ফর্মটা পূরণ করে নাম্বার সাবমিট করলে আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবেন। একটু সবাই স্ক্রিনশট নিয়ে নেই। এটা রাত 11টার মধ্যে যারা ভর্তি হবেন প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার একটা সুযোগ কিন্তু পাবেন। ধরেন আপনি ভর্তি হইলেন, আমাদের ক্লাস বা মডিউল ভালো লাগতেছে না, আপনি টাকা রিফান্ড নিন। কিন্তু আমি আপনাকে এতটুকু বলবো, গুছালো প্রস্তুতির জন্য জব মেডিসিন আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করবেন। সো বুঝতেই পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা আমাদের আলোচনার প্রেক্ষাপটে চলে যাই। জাস্ট নাম্বারগুলো আমরা একটু টুকাই নিব। ওকে, তো এখানে আমাকে একটা ত্রিভুজের কথা বলা হয়েছে, তো আমরা একটু মনোযোগ দিই। ধরেন এখানে একটা ত্রিভুজ আছে, এটা এ, এটা বি, এটা সি। তো এর মান দেওয়া আছে 40 ডিগ্রি আর এটার মান দেওয়া আছে 70 ডিগ্রি। আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি।
তো 180 ডিগ্রি থেকে আমি যদি এই দুইটা কোণ বাদ দেই, 70 80 90, মানে 70 থেকে 40 যদি আমি যোগ করি তাহলে 110, 110 যদি আমি মাইনাস করি তাহলে কিন্তু আবার গিয়ে পাই 70, তাহলে এটাও গিয়ে হয় 70। তো আমার যদি কখনো ভূমি সংলগ্ন দুইটা কোণ সমান হয় তাহলে কিন্তু সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। তাহলে এটা উত্তর হবে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখেন আমার দুইটা কোণের মান দেওয়া আছে, কোণে 40 কোণ বি 70, কোণে 40 কোণ বি 70, তাহলে 180 থেকে 40 আর 70 যোগ করলে 110, মাইনাস করলে 70, আবারও 70 পাইলাম কোণ সি এর মান। তাহলে কোণ বি আর কোণ সি একই হওয়ার কারণে আমরা বুঝে গেলাম যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটার উত্তর হবে আমাদের গ, এটার উত্তর হবে আমাদের গ। বলেন ক্লিয়ার কিনা? পরের প্রশ্নে চলে যাই। দেখেন 12 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, আমাকে বলতেছে একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, বাহুর অনুপাত দেওয়া আছে। এবার বৃহত্তম কোণের মান কত এটা আমাকে বের করতে বলেছে। 45তম বিসিএস পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এসেছে। তো এটা একটা ইফেক্টিভ প্রশ্ন, এটা একটা ইফেক্টিভ প্রশ্ন, কথা কি বুঝতে পেরেছি? এটা খুবই ইফেক্টিভ একটা প্রশ্ন। এবার আসি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই প্রশ্নটার সমাধান আসলে আমরা কিভাবে করব, একটু মনোযোগ দেই। দেখেন একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে। তো একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া থাকলে আমরা সবার আগে এই বাহুগুলো দিয়ে একটু টেস্ট করে নিব যে বাহুগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় কিনা। তো এখানকার সবচেয়ে বড় বাহুটার নাম কি? দেখেন বড় বাহুটার নাম কিন্তু 3। তো আমরা যদি এটাকে অতিভুজ স্কয়ার ধরি তাহলে লম্ব স্কয়ারটা ধরলাম 2√2, তাহলে 2√2 এর উপর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 1টাকে ধরলাম 1 স্কয়ার। দেখি আমরা মানটা সমান পাই কিনা। 3 3 9, এখানে 2 দিকে 4 গুণন রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে 2 যোগ 1, 1 এর উপর বর্গ করলে তো একই হয়। তাহলে 9 সমান 4 দিকে 8, 8 আর 1 যোগ করলে কিন্তু হয় গিয়ে 9, 9 সমান 9। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বৃহত্তর কোণের মান কত ডিগ্রি? বৃহত্তর কোণের মান সব সময় হয় 90 ডিগ্রি। তাহলে এটার উত্তর হবে 90 ডিগ্রি। কথা কি বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? তাহলে বাহু দেখে আপনাকে জাস্টিফাইড করতে হবে, বাহু দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসলে কি ত্রিভুজ, বা বড় বাহু বড় কোণের মান কত, ছোট কোণের মান কত। কথা কি বুঝতে পেরেছে? তাহলে এখানে গিয়ে সবচেয়ে বড় কোণটার মান কিন্তু হইল গিয়ে কত? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্লিয়ার সবাই? তাহলে বড় বাহুটাকে আমরা এখানে ধরলাম কত? 3 স্কয়ার ইকুয়াল, এখানে পরের বাহুটাকে আমরা বললাম 2√2 আমরা লম্ব ধরছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলতে 1 স্কয়ার। এই দুটার যোগফল আমরা দেখলাম বড় বাহুটার বর্গের যোগফলের বর্গের সমান। যেহেতু 3 3 9 এই দুটার বর্গের যোগফল সমান হয়ে গেছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বৃহত্তর কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, কিন্তু মজার আছে। দেখেন আমাকে কি বলেছে, আমাকে বলতেছে এবিসি একটা ত্রিভুজ, কোণ এ 40 ডিগ্রি, কোণ বি হচ্ছে 80 ডিগ্রি, এবং কোণ সি কে সমদ্বিখণ্ডক করে। আচ্ছা আমরা একটু চিত্রটা এঁকে ফেলি। আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হইতে পারবো। ওকে, তো ধরলাম এটা হচ্ছে আমার এ বি সি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের কোণ এ এটা হচ্ছে আমার 40 ডিগ্রি, ওকে ডান। কোণ বি এটা হচ্ছে আমার 80 ডিগ্রি, ওকে ডান। এরপরে আমাকে বলতেছে যে কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুর উপর ডি একটা বিন্দু, এটাকে সমদ্বিখণ্ডক করলাম, সমদ্বিখণ্ডক করার কারণে দেখেন এবার আমাকে বলতেছে ডি বিন্দুতে ছেদ করলে সি ডি এ এর মান কত? সি, তাহলে এটা হচ্ছে একটা ডি কোণ। এবার সি ডি এ এই কোণটার মান কত এটা আমাকে বের করতে বলছে। কোণ সি ডি এ এটা খুবই সিম্পল একটা ব্যাপার, এই কোণটার মান আমাকে বের করতে বলছে। দেখেন এই ত্রিভুজের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আগে আপনি 3টা কোণের মান এক্সিকিউশন করেন। 2টা কোণের মান অলরেডি দেওয়া আছে, একটা 80 আর একটা 40। 80 আর 40 যোগ করলে কত হয়? 8 9 10 11 12 120 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি যদি আমরা মাইনাস করি তাহলে পাই কত? 60 ডিগ্রি। এই পুরো কোণটার মান কিন্তু 60 ডিগ্রি। এবার আসেন, পুরো কোণটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাকে যেহেতু সমদ্বিখণ্ডক করছি, তাহলে 60 এর অর্ধেক এক পাশে যাবে 30 ডিগ্রি, আরো এক পাশে যাবে 30 ডিগ্রি। ব্যাপারটা ঠিক এরকম। তাহলে এবার আমরা সিডিএ এই ত্রিভুজের মধ্যে 2টা কোণের মান অলরেডি জেনে ফেলছি, একটা 40 একটা 30। তাহলে এই কোণটার মান কত এটা আমাকে বের করতে হবে। তাহলে 40 আর 30 যোগ করলে কত হয়? 40 50 60 70। তাহলে এই যে আমরা যে ভেতরে আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এসিডি, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমি যদি এই 30 আর 40 মাইনাস করে দেই, তাহলে 40 50 60 70 ডিগ্রিটা যদি আমি মাইনাস করে দেই তাইলে গিয়ে পাই আমি 110 ডিগ্রি। তাইলে এখানে কোণ সিডিএ এই কোণটার মান হবে 110 ডিগ্রি। আছে 110 ডিগ্রি? আছে। উত্তর হবে ক, উত্তর হবে ক। বলেন বুঝতে পারছেন কিনা? তাহলে আমি আবার একটু ক্লিয়ার করতেছি। আমার কোণ এ এর মান দেওয়া আছে 40 ডিগ্রি দিলাম, কোণ বি এর মান দেওয়া আছে 80 ডিগ্রি, কোণ বি এর মান 80 ডিগ্রি দিলাম।
তাহলে কোণ সি এর মান বের করতে পারবো না? এই দুইটার যোগফল 180 ডিগ্রি থেকে মাইনাস করলে আমার কোণ সি এর মান বের হইলো। কোণ সি এর মান 60 ডিগ্রি। তা 60 ডিগ্রি যদি হয়, আমাকে আবার বলছে যে আমি কোণ সি কে সমদ্বিখণ্ডক করলাম। কোণ সি কে সমদ্বিখণ্ডক করা মানে কি, এই কোণটা টোটাল 60 ডিগ্রি হইলে 30 ডিগ্রি 30 ডিগ্রি করে সমদ্বিখণ্ডক হয়ে গেল। তাহলে এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে এবার আমাকে বের করতে বলছে এই কোণের মান। তাহলে ভেতরে একটা ত্রিভুজ পেয়ে গেলাম, এ সি ডি ত্রিভুজ। এই ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে, কোণ এ আর কোণ সি। তাহলে আমার এখানে কোণ ডিটা বের করতে হবে, কোনো ব্যাপার। তাহলে এই দুইটার যোগফল 180 থেকে মাইনাস করলে এই কোণটার মান বের হয়ে গেল। 40 আর 30 যোগ করলে 70, 180 থেকে 70 বাদ দিলে 110, তাহলে কোণ সি এর মান 110। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? মাশাআল্লাহ, সবাই আমরা বুঝতে পেরেছি। এর পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। চতুর্ভুজ থেকে একটা প্রশ্ন দিয়েছে আমাদেরকে, বলতেছে 4 কোণের অনুপাত এত 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 হলে বৃহত্তর কোণের মান কত। শোনেন, মনে রাখবেন যখনই ত্রিভুজের 3টা কোণের অনুপাত, চতুর্ভুজের 4টা কোণের অনুপাত দেওয়া থাকবে, এই সবগুলো কোণের যোগফল ইকুয়াল। ত্রিভুজ বললে 180, চতুর্ভুজ বললে 360 ডিগ্রি হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দেই। এই উল্টা পাল্টা যারা কথা বলবেন একেবারে বৃন্দাবনে পাঠিয়ে দিব। আপনারা যারা আমাদের রেগুলার ব্যাচে আছেন, রেগুলার প্রাইমারির ব্যাচে অলরেডি যুক্ত আছেন, ক্লাস করতেছেন রানিং, প্রধান শিক্ষকের ব্যাচে যারা যুক্ত আছেন, তারা ম্যারাথন ব্যাচটা একদম ফ্রি পাবো, ম্যারাথন ব্যাচ ফ্রি পাবো। কিন্তু যারা অনেক আগে ভর্তি হয়ে কোর্স শেষ করে ফেলেছেন, এখন তারা যদি প্রত্যাশা করেন যে আমাদেরকে ম্যারাথন ব্যাচ ফ্রি দেয় না কেন, সবকিছুকে এত ফ্রি বা এত সস্তা ভাইবেন না। একটু কষ্ট করে সবকিছু অ্যাচিভ করার চেষ্টা করেন, কিছু ত্যাগ করে অ্যাচিভ করার চেষ্টা করেন। ফ্রি পাবে যারা আমাদের রানিং স্টুডেন্ট, প্রত্যেকেই ফ্রি পাবে। ম্যারাথন ব্যাচের জন্য তাদেরকে 1 পয়সা পে করা লাগবে না। বুঝতে পারছি? আসি আমরা একটু মনোযোগ দেই। তো চতুর্ভুজের প্রথম কোণটাকে 1x ধরে নেবেন, দ্বিতীয় কোণটা 2 আছে 2x ধরে নেবেন, তৃতীয় কোণটা 2 আবার দেওয়া আছে 2x ধরে নেবেন, চতুর্থ কোণটা 3 দেওয়া আছে 3x ধরে নেবেন, আর 4টা কোণের যোগফল ধরে নেবেন 360 ডিগ্রি। ধরে নিলাম 360 ডিগ্রি, আমার কাজ শেষ। এবার দেখেন 3 4 5 6 7 8 8x, তাহলে 8x ইকুয়াল 360 ডিগ্রি, x ইকুয়াল 360 ভাগ 8। তাহলে এখানে কাটেন, 4 8 কত 32, তাহলে থাকে কত 5 8 40, 45 ডিগ্রি। এই যে x এর মানটা যে আমি 45 ডিগ্রি পাইলাম, আমাকে বের করতে বলছে কার মান? বৃহত্তম কোণের মান বের করতে বলছে। ভাই বৃহত্তম কোণ এখানে হচ্ছে 3x, তাহলে এখানে 3x যদি হয় তাহলে 3 গুণন 45, x এর মান 45, 3 5 15 5, 3 5 15 5, হাতের 1 3 4 12 আর 1 13, 135 ডিগ্রি আছে। 135 ডিগ্রি আছে ক, তাহলে বৃহত্তর কোণটার মান হচ্ছে কিন্তু গিয়ে 135 ডিগ্রি। বলেন ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার? বৃহত্তর কোণটার মান 135 ডিগ্রি। তাহলে আমি আবারও বলতেছি, যখনই কোণের অনুপাত দেওয়া থাকবে, আপনার কাজই হচ্ছে সবগুলোর যোগফল ইকুয়াল 360। যদি ত্রিভুজ বলতো তাহলে সবগুলোর যোগফল ইকুয়াল 180 দিতেন। চতুর্ভুজ বলার কারণে 360 দিয়েছেন, ত্রিভুজ বললে 180 দিতেন। তাহলে এখানে 1টাকে একটা কোণ ধরে নিলাম x, দ্বিতীয়টাকে 2টাকে ধরে নিলাম 2x, তৃতীয়টাকে 2টাকে 2x ধরে নিলাম, চতুর্থটাকে 3টাকে 3x ধরে নিলাম, আর এই 4টা কোণের যোগফল 360 দিলাম। এই 4টা কোণকে যোগ করলে 8x হয়, 8x এর মান 360, x এর মান পাইলাম 45, আর সবচেয়ে বৃহত্তর মান কি এখানে 3x, তাহলে 3 গুণন x এর মান 45, 135। উত্তর হচ্ছে 135 ডিগ্রি। বলেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? খুবই মজার একটা প্রশ্ন, এবং এটা কিন্তু 36তম বিসিএস এ আসছে, আরো অনেক পরীক্ষায় এটা আসার সম্ভাবনা রয়েছে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই প্রশ্নটার উত্তর আসলে কি হবে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন এখানে আমাকে বলতেছে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ভাই একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, একটা বর্গক্ষেত্রের কর্ণকে আমরা সবাই জানি √2 × a। এই √2 × a এর মানটা দেওয়া আছে 4√2। ওকে ডান। তাহলে এর মানটা কত হবে? 4√2 নিচে √2, এটা কাটলে এর মানটা গিয়ে কিন্তু আমরা পাইলাম গিয়ে 4। তাহলে আমাকে যেহেতু বের করতে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার। তাহলে a স্কয়ার যদি হয় তাহলে এর মানটা 4, 4 এর উপর স্কয়ার, 4 × 4 কত 16, তাহলে উত্তরটা হবে 16, উত্তর হবে গ। উত্তর কত? গ। এখন কেউ যদি বলে যে এটাকে আমি মুখে মুখে বের করব, সে যদি টাচ নাও করে তাও তো সম্ভব। ভাই আমাকে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের মান দেওয়া আছে, তাহলে √2 × a, এটার মান দেওয়া আছে 4√2, এর মানটা তাহলে কত? 4√2 ভাগ √2, √2 কাটা 4, তাহলে ক্ষেত্রফল কি? a স্কয়ার মানে কি 4 স্কয়ার মানে 16। তাহলে উত্তর হচ্ছে আমাদের মিস্টার 16, উত্তর হচ্ছে 16। বলেন ক্লিয়ার কিনা?
মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। সবাই একটু শেয়ার করব, আবার বলতেছি সর্বোচ্চ শেয়ারকারী নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই পাবো, পাশাপাশি এক সেট কিন্তু বই পেয়ে যাচ্ছি আমরা। আবার সর্বোচ্চ শেয়ারকারী একটা নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই পাবো, 3টা বই পাবো আজকে। শেয়ার করব, আর যারা এখনো ক্লাসের রিয়াকশন ইউজ করে নেই, ক্লাসের রিয়াকশন ইউজ করব ঘন ঘন। ওকে, আসি আমাদের পরের প্রশ্নটা কি বলেছে। এই দেখেন একই প্রশ্ন, নিচের কোন 3টি কোণের সমন্বয়ে ত্রিভুজ আঁকা সম্ভব? ভাই, যে 3টা কোণের যোগফল 180 ডিগ্রি হবে, ওই 3টা কোণের দিয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারবো, অন্যথায় ত্রিভুজ আঁকা সম্ভব না। এবার আসেন, আপনি যখন 60, 45 আর 90 যোগ করবেন 180 প্লাস হয়ে যাবে, তার মানে এটা হবে না। আপনি যখন 45, 45, 90 আর 30 যোগ করবেন, এটাও 180 হবে না, এটাও বাদ। আপনি যখন 35, 55 আর 60 যোগ করবেন, এটাও 180 হবে না। হ্যাঁ, এটাও 180 হবে, 180 হবে না, বাদ। তাহলে এটাও বাদ। নিচেরটা আসেন, 48 আর 32, 48 যোগ 32 যোগ করেন তো কত আসে? 8, 9, 10, 0, 1, 8, 80, আর এখানে আছে 100। তাহলে 80-র সাথে 100 যোগ করলে আমাদের কত হবে? 180। তার মানে আমরা বুঝতে পারতেছি ঘ নাম্বারটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে। অর্থাৎ যে ত্রিভুজের 3টা কোণের যোগফল আমার 180 এর সমান হবে, ওই ত্রিভুজ, ওই 3টা কোণ দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে, অন্যথায় বাকিগুলো দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। শুধু 3টা কোণের মান দেওয়া থাকলো ত্রিভুজ গঠন করব, এত সহজ? এত সহজ না। হ্যাঁ, 3টা কোণের মান দেওয়া থাকলেই ত্রিভুজ আঁকা যায় না রে ভাই। ত্রিভুজ আঁকার জন্য 3টা কোণের যোগফল শর্ত সাপেক্ষে 180 হইতে হয়। 180 হইলেই কেবলমাত্র সেটা দিয়ে ত্রিভুজ গঠন করা যায়। তাহলে এটার উত্তর হবে মিস্টার ঘ। এটার উত্তর হবে মিস্টার ঘ। বলেন ক্লিয়ার কিনা? আসেন 17 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে। আমাদেরকে বলতেছে যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে এত 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 হলে, এই দেখেন বৃহত্তর কোণের মান কত। তাহলে এখানেও আপনি সেম কাজটা করবেন, x প্লাস x ভাগ 2 প্লাস এরপরে কি 3x ভাগ 2, 3x ভাগ 2 ইকুয়াল কত? এবার 180। তখন দিয়েছেন 360, এবার কত চলে আসলো? 180, কারণ ত্রিভুজের ক্ষেত্রে 3টা কোণের যোগফল 180 হয়। এবার আসেন, আপনি যখন এখানে 2 লসাগু নিবেন, 2 লসাগু নিলে এখানে হয় 2x প্লাস x প্লাস 3x ইকুয়াল 180। 180 কে 2 দ্বারা কোনাকুনি গুণ করে দেন, তাহলে হবে 360। আর এখানে 2 আর 3 5 আর 1 6, 6x। তাহলে এখানে আমরা কত পাই? 6x ইকুয়াল 360। এই যে 18 দ্বিগুণে 36 আর একটা 0, 360। এবার x এর মানটা কত হবে বলেন? 360 ভাগ 6, 6 6 36, 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রিটা যে আমরা পাইলাম, এটা কার মান? x এর মান পাইলাম। কিন্তু এখানে বৃহত্তর কোণের মান কত? বৃহত্তর কোণটা হচ্ছে আমাদের 3x ভাগ 2। তাহলে এখানে 3x ভাগ 2, 3 গুণন x এর মান 60 ভাগ 2 কাটেন 30, 3 30 90। তাহলে বৃহত্তর কোণের মান হচ্ছে গিয়ে 90। তাহলে বৃহত্তর কোণের মান 90 হবে উত্তর। দেখেন 3x ভাগ 2টা হচ্ছে বৃহত্তম কোণ। তাহলে 3 গুণন x এর মান 60, নিচে আছে 2, 2 দ্বারা 60 কাটলে 30, 3 30 90। তাহলে বৃহত্তর কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। বৃহত্তর কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? মাশাআল্লাহ, সবাই আমরা ক্লিয়ার হইতে পারছি। ওকে, আমরা কি সামনে চলে যাব? সামনে চলে গেলাম। আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, 18 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? আমাকে বলতেছে একটি সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? ও আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, এই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণের মান অলরেডি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের ক্ষুদ্রতর দুই কোণের সমষ্টি মিলে কত ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণ 90 ডিগ্রি অলরেডি দখল করে ফেলছে। তাহলে 3 কোণের সমষ্টি 180, 180 থেকে 90 দখল করে ফেললে বাকি দুটো যোগফল মিলে কত? 90। এখন আপনাকে বলতেছে যে সমকোণী ত্রিভুজের যে ক্ষুদ্রতর কোণ দুইটা আছে, এই ক্ষুদ্রতর কোণ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি। তা ধরলাম একটা x, তাহলে আরেকটা কি? তাহলে x আর x যোগ করলে 2x, মাইনাস 6টা অবশ্যই গেলে কত হবে? 90 আর 6 যোগ করলে 96। তাহলে এখানে যদি আমরা x এর মানটা বের করতে চাই, 96 কে 2 দ্বারা কাটেন, কাটলে কত হয়? 48। এই যে 48 পাইলেন, এটা পাইলেন x এর মান, কিন্তু আপনাকে তো বের করতে বলছে কার মান? ক্ষুদ্রতর কোণের মান। তাহলে ক্ষুদ্রতর কোণ হচ্ছে এখানে x মাইনাস 6। তাহলে 48 থেকে 6 বাদ দিলে থাকে 42। উত্তর হচ্ছে আমাদের গিয়ে 42। উত্তর ঘ। উত্তর হচ্ছে আমাদের গিয়ে ঘ। বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার সবাই?
সবাই ক্লিয়ার? আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই ক্লিয়ার? আমার কলিজার ভাই কলিজার বোনেরা 19 নাম্বার ম্যাথটার দিকে আমরা একটু ফোকাস করলে দেখতে পারি কি আমাকে বলতেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যতীত অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 ফুট এবং 6 ফুট হলে এর ক্ষেত্রফল কত হবে? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দরকার তো কখনোই হয় না। সমকোণী ত্রিভুজের যখনই আমরা ক্ষেত্রফলের কথা বলি তখন ক্ষেত্রফলের ফর্মুলাটা হয় হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি আর উচ্চতার মান অলরেডি তারা দিয়ে দিয়েছে, কারণ অতিভুজ বাদে যে দুইটা বাহু, এই দুইটা বাহুর মধ্যে একটা ভূমি একটা উচ্চতা। তাহলে হাফ ইন্টু এখানে মান দেওয়া আছে একটা 10 আর একটা দেওয়া আছে গিয়ে 6। তাহলে এখানে যদি আপনি কাটেন 5 দুগুণে 10, 5 6 30, তাহলে উত্তরটা হচ্ছে 30 বর্গ ফুট। 30 বর্গ ফুট আছে? 30 বর্গ ফুট আছে। উত্তরটা হচ্ছে মিস্টার খ। উত্তরটা হচ্ছে গিয়ে খ, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো অতিভুজ দেওয়া নাই, অতিভুজ যদি দেওয়া না থাকে তাহলে ভেবে নিব যে বাকি দুইটার মধ্যেই একটা ভূমি আর একটা উচ্চতা, একটা ভূমি আর একটা উচ্চতা। ক্লিয়ার? তাহলে আমরা ভূমি আর উচ্চতার মান বসাই দিলেই হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। 2 দ্বারা 10 কাটলে 5, 5 6 30, 30 বর্গ ফুট। ক্লিয়ার? অনেকে বলতেছেন 60 বর্গ ফুট, না 6 10 60 বর্গ ফুট হবে না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে দেখেন, 20 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলতেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমার মান দেওয়া আছে 40, এর ক্ষেত্রফল কত? ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটা বর্গক্ষেত্রের 4টা বাহু দেওয়া আছে, 4টাই এ, 4টা এ যোগ করলে হয় 4a, আর এই 4a এর মান দেওয়া আছে 40। তাহলে এর মান কত হবে? এর মান হইল 10। আমাকে যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, বর্গের ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার, অর্থাৎ 10 স্কয়ার, 10 এর উপর বর্গ করলে হয় 100। উত্তর হবে মিস্টার গরু। বলেন ক্লিয়ার সবাই? কোনটা ভূমি কোনটা উচ্চতা, আপনি যারে ভূমি যারে উচ্চতা ধরে নেন, কোনো সমস্যা হবে না। শোনেন, অতিভুজ বাদে যে দুটা বাহু থাকবে, দুইটা বাহুর একটাকে ভূমি উচ্চতা, যাকে সামনে বসান যাকে পরে বসান সমস্যা নেই, অ্যান্সার তো একই আসবে। তাহলে দেখেন, একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 40। তা আমরা তো জানি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a = 40। তাহলে এর মানটা বের করলাম 10। ক্ষেত্রফল হইল গিয়ে a স্কয়ার, মানে কি 10 স্কয়ার মানে 100। তাহলে উত্তর বাবু ইস মিস্টার গ। ও মাই গড। শোনেন, আজকের আয়োজনে এই 20টি ম্যাথই ছিল আমাদের। আমরা জাস্ট আজকে সর্বোচ্চ শেয়ারকারী আর মেনশনকারীর নাম ঘোষণা করার আগে যে কাজটা করব, আজকে আমরা আমাদের এই সেশন থেকে সর্বমোট 200 জন স্টুডেন্টকে নামমাত্র ফি দিয়ে প্রাইমারি ম্যারাথনের সুযোগ দিব। একটু অপেক্ষা করব প্লিজ, কেউ যাব না। প্রাইমারি ম্যারাথনের সুযোগ দিব। এই প্রাইমারি ম্যারাথনে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট অলরেডি, তারা একদম ফ্রি পাচ্ছি, আর যারা পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট আজকে 200 জন স্টুডেন্ট সুযোগ পাবেন প্রাইমারি ম্যারাথনে যুক্ত হওয়ার। এই প্রাইমারি ম্যারাথনে যারা যুক্ত হতে চাচ্ছেন তারা শুধুমাত্র কোড ব্যবহার করবেন এমপি, এরপরে 01751, অর্থাৎ আপনার পুরো নাম্বারটা শেয়ার করবেন। শুধুমাত্র ভর্তির বাইরের স্টুডেন্টরা, অর্থাৎ যারা প্রাইমারির অলরেডি রেগুলার ব্যাচ বা প্রধান শিক্ষকে ভর্তি আছেন, তারা ফ্রিতে ম্যারাথন ব্যাচ পাচ্ছেন। আগামীকালকে থেকে আমাদের ক্লাস শুরু। যেহেতু আগামীকালকে থেকে ক্লাস শুরু, সেক্ষেত্রে আপনাদের যাদের ফোনে টাকা নাই তারা শুধুমাত্র কোড ব্যবহার করেন, আমাদের প্রতিনিধিরাই কল করে আপনাদেরকে ভর্তির সুযোগ করে দিবে। এমপি 01751, অর্থাৎ আপনার পুরো নাম্বারটা শেয়ার করবেন। প্লিজ সময় দিচ্ছি মাত্র 2 মিনিট। এই 2 মিনিট সময়ের মধ্যে যারা সবার আগে নাম্বার শেয়ার করবেন তারাই কেবলমাত্র শুধুমাত্র এই সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগটা পাবেন। ওকে? আর যারা পেইড ব্যাচের স্টুডেন্ট অলরেডি, যারা প্রাইমারির রেগুলার ব্যাচে রয়েছেন, যারা প্রধান শিক্ষকের ব্যাচে রয়েছেন, তারা কিন্তু এই ব্যাচটা একদম ফ্রি পাচ্ছেন, অর্থাৎ যারা আমাদের প্রাইমারির বই পেয়ে গেছেন। আর যারা নতুন স্টুডেন্ট তাদেরকে আমি বলি, শেষ মুহূর্তে আপনারা বাজারের আজাইরা কোনো বই পড়েন না। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা এই 4টা বই পেয়েছেন, বলেন তো এই বইগুলো কলিজা ঠান্ডা করেছে কিনা? বলেন এই বইগুলো কেমন লাগছে? একটু কমেন্ট করবেন, কলিজা ঠান্ডা করছে কিনা। আপনারা যারা প্রাইমারির আমাদের এই 4টা বই হাতে পেয়েছেন, বলেন তো এই 4টা বইয়ে কি পরিমাণ গুছালো ভাবে তথ্য দেওয়া, একটু কমেন্ট করবেন প্লিজ। সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি। এবং আজকে আমরা শুধুমাত্র প্রাইমারি ম্যারাথন ব্যাচ না,
আমাদের বিসিএস ম্যারাথন ব্যাচ শুরু হচ্ছে, 50তম বিসিএস এর ম্যারাথন ব্যাচ। এই 50তম বিসিএস ম্যারাথন ব্যাচ, এই 50তম বিসিএস ম্যারাথন ব্যাচে যারা যুক্ত হবেন তারাও কিন্তু আজকে নামমাত্র ফি দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যাক, আপনারা যারা বিসিএস এ যুক্ত হবেন তারা MBCS ব্যবহার করে নাম্বার শেয়ার করেন 017 সামথিং। MBCS, M ফর ম্যারাথন, ম্যারাথন BCS, আর M ফর ম্যারাথন, P ফর প্রাইমারি। একটু দ্রুত নাম্বার শেয়ার করবো আমরা, দ্রুত 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 সময় দিচ্ছি। আমার কলিজার ভাই কলিজার বোন, এখনো বই পাবেন না কেন? ইন্নালিল্লাহ। যারা শোনেন, ম্যাথ পারতে গেলে আপনাকে বেসিক জানতে হবে, আর বেসিক জিনিসগুলোই আমরা হচ্ছে পেইড ব্যাচে আপনাদেরকে শেখাবো। যারা প্রাইমারি ব্যাচে প্রধান শিক্ষক পদে পেইড ব্যাচে আছি, বইগুলো অসাধারণ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। 4টা বই পাইনি স্যার, একটা পেয়েছিলাম, সমস্যা নেই, ওই একটাই 4টা ভাগে বিভক্ত হয়েছে, সমস্যা নেই। যারা শুরুতে বই পেয়েছিলাম কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, একটু দ্রুত, বইগুলো অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ। কলিজা ঠান্ডা করছে না? আমি বলছি কি যে বাজারের অগুছালো বই আপনাকে ফলো করার দরকার নেই। জোয়ার ভাই, একটু যারা সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর মধ্যে আছে তাদের নাম, নাম্বার, ঠিকানা দিয়ে দিবেন। আচ্ছা, তার আগে আমি জাস্ট দ্রুত বলবো, আমি সময় দিচ্ছি মাত্র 2 মিনিট। এই 2 মিনিট সময়ের মধ্যে যারা প্রাইমারিতে নতুন ভাবে আমরা যুক্ত হতে যাচ্ছি, জাস্ট কোড ব্যবহার করব এমপি নাম্বার, এমপি নাম্বার, এমপি নাম্বার। ভর্তির বাইরের রেস্টুরেন্ট গুলো সবাই সবাই ভর্তির বাইরের রেস্টুরেন্ট গুলো, স্যার এমন ভালো বই দেওয়ার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদেরকে, যে তোমাদের জন্য আমরা এত সুন্দর গুছালো বই দিতে পারছি, শুক্রিয়া। এমপি নাম্বার শেয়ার করেছেন আমাদের হাবিবুর রহমান ভাই, লিটন রয় ভাই নাম্বার শেয়ার করেছেন। আমি দেখতে পাচ্ছি বই পাইনি, যারা বই পাইনি অবশ্যই বইগুলো নিয়ে নিব। স্বপ্নচূড়া বইগুলো সত্যি অসাধারণ, মাশাআল্লাহ, কলিজা ঠান্ডা করার মতো বই, মাশাআল্লাহ। বইগুলো পেয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, জাযাকাল্লাহ খাইরান। এই দেখছেন, আমি কি বলছিলাম যে বইগুলো এতটা গুছিয়ে আমরা তৈরি করেছি যেটা আপনার কলিজা ঠান্ডা করার মতো। সো এই বইগুলোই এই শেষ মুহূর্তের ভরসা হিসেবে আপনার কাজ করবে। শুনেন, বাজারের অগুছালো বই পড়ে আপনি যে সময়টুকু নষ্ট করবেন, এই সময় অগুছালো বইয়ে নষ্ট না করে এই বইগুলোতে সময় ইনভেস্ট করেন। ধরেন আপনি টার্গেট নেন যে এই বইগুলো আমি 20 দিনে শেষ করব, ওকে ডান। 20 দিনে যদি আপনি শেষ করতে পারেন, তাহলে আপনি বাকি যে 10 দিন আছে, ওই 10 দিনে গিয়ে আপনি অন্য কোনো বই যদি পড়ার মন চায় পড়েন। কিন্তু এই বই পড়া শেষ না করে বাজারের কোনো বই আপনাকে শেষ মানে ধরেই যাবে না, টাচই করা যাবে না। আমি আবারও বলতেছি, যারা বিসিএস এ আসতে যাচ্ছেন, বিসিএস ম্যারাথন ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে। তো বিসিএস এর ক্ষেত্রে আপনারা কোড ব্যবহার করবেন MBCS নাম্বার, অর্থাৎ আপনারা আপনাদের পূর্ণাঙ্গ নাম্বারটা এখানে শেয়ার করবেন, জাস্ট নাম্বারগুলো শেয়ার করবেন। ওকে, একটু দ্রুত 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 নাম্বার শেয়ার করবো আমরা। আচ্ছা, এমপি নাম্বার শেয়ার করেছেন দুর্জয় শাহ, পুরো নাম্বারটা শেয়ার করতে হবে, পুরো নাম্বারটা শেয়ার করতে হবে। ওকে, যারা আজকে আমাদের ভর্তি কনফার্ম করবেন, এছাড়াও আপনারা যদি চান যে না আমাদের ফোনে টাকা রয়েছে স্যার, আমরা ডিরেক্ট নাম্বারে কল করে ভর্তি হতে চাই, ওকে ডান। 01901519506 0504030201 এই নাম্বারগুলোতে কল করে দ্রুত ভর্তি হয়ে যাবেন রাত 11টার মধ্যে। আজকে যারা ভর্তি হবেন তাদেরকে আমি বলি, প্রাইমারি ম্যারাথনে আমরা শুধুমাত্র কেবলমাত্র বইয়ের দাম, বই প্লাস কুরিয়ার চার্জটাও আপনাকে দেওয়া লাগবে না, কুরিয়ার চার্জটাও আমরা আমাদের এখান থেকে দিয়ে দিব। কুরিয়ার চার্জের জন্য আপনাকে আলাদা করে টাকা দেওয়া লাগবে না, বই প্লাস কুরিয়ার চার্জ প্লাস শিক্ষকদেরকে যে পেমেন্টটা দিতে হবে এটাকে বিবেচনা করে আমরা নামমাত্র জাস্ট একটা ফি নিচ্ছি, এই বইয়ের দাম আর সাথে শিক্ষকদের হালকা একটু পেমেন্ট, এটা নিয়ে কিন্তু আপনাকে সুযোগ করে দিচ্ছি। অর্থাৎ আপনি কিন্তু ভর্তি হওয়ার যে সুযোগটা পাচ্ছেন, এটা ওয়ান কাইন্ডস অফ, আপনি বলতে পারেন যে সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ারই কিন্তু একটা সুযোগ পাচ্ছেন আপনি। সো যেহেতু সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন, সো এই সুযোগটাকে হাতছাড়া করবেন কেন বলেন? আচ্ছা, বইগুলো অসাধারণ, অনেক সুন্দরভাবে গুছানো সব টপিক। হ্যাঁ, আসলে আপনি যখনই একটা টপিক বের করবেন, আমি আগামীকালকে আমাদের যে বিকাল 3টায় ম্যারাথন ব্যাচের ওরিয়েন্টেশন যে ক্লাসটা হবে, ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের এই বইগুলো কতটা গুছালো এটা আমি আপনাদেরকে পিডিএফ আকারে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা টপিক কত সুন্দর করে গুছানো। বুঝতে পেরেছেন? জোয়ার ভাই, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নামটা দিতে হবে, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী। আচ্ছা, একটু দ্রুত দ্রুত নাম্বার শেয়ার করব। সোহেল রানা রংপুর থেকে নাম্বার শেয়ার করেছেন, ওকে ডান। জাস্ট আমরা এখনো যারা নাম্বার শেয়ার করে নাই, প্রাইমারির ব্যাচে যারা যুক্ত হতে যাচ্ছি, এমপি নাম্বার শেয়ার করব। আমি জাস্ট আর 1 মিনিট সময় দিচ্ছি। আর সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর লিস্ট অলরেডি আমার হাতে চলে এসেছে। ওকে, সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর নাম আমাদের হাতে চলে আসছে। আমি কিন্তু এখন নাম ঘোষণা করার আগে জাস্ট আর 1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, জাস্ট আর 1 মিনিট সময় দিচ্ছি। এই 1 মিনিট সময়ের মধ্যে
আপনারা দ্রুত গতিতে নাম্বার যারা এখনো শেয়ার করেন নাই দ্রুত নাম্বারগুলো শেয়ার করে ফেলবেন। লেখেন এমপি নাম্বার অথবা এমবিসিএস নাম্বার। ওকে, আচ্ছা, অনেকে বিসিএস এর জন্য নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। এমবিসিএস নাম্বার আলিমা সুলতানা রিপা, রাকিবা ইসলাম প্রাইমারির জন্য নাম্বার শেয়ার করেছেন, ইমরান ভাই প্রাইমারির জন্য নাম্বার শেয়ার করেছেন। একটু আপনারা যারা নাম্বার শেয়ার করবেন প্রত্যেকের কমেন্টগুলো আমি পড়বো। স্যার বইগুলো কি কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে? না রে ভাই, এটা শুধুমাত্র আমরা এই বইগুলো দেই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে। আমরা বাজারের কোনো জায়গায় আমরা এই বইগুলো সেল করি না। আচ্ছা, অনেকেই নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। ওকে ডান, যারা নাম্বার শেয়ার করেছেন প্রত্যেককেই আমরা আপনাদেরকে সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার একটা সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। নতুন কিনা 2025, হ্যাঁ বইগুলো একদম আপডেট, 2025 সালের প্রশ্ন পর্যন্ত অ্যাড করে দেওয়া, একদম আপডেট। আপনি যখন বইগুলো উল্টাবেন তখনই বুঝতে পারবেন 2025 সালের লাস্ট যে পরীক্ষা গিয়েছে এই পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু আমাদের এখানে যুক্ত করা। বুঝতে পেরেছি? সো এই আপডেট বই যারা পেতে চাচ্ছেন, যারা গুছালো প্রস্তুতি এই শেষ মুহূর্তে নিতে চাচ্ছেন, তাদেরকে অবশ্যই অবশ্যই এই শেষ মুহূর্তের ভরসা হিসেবে জব মেডিসিনের বইগুলোকে ফলো করতে হবে। জব মেডিসিনের এই বইগুলোই আপনার ভরসা হিসেবে কাজ করবে। তবে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা নাম্বার আমরা শেয়ার করব না, পেইড ব্যাচের স্টুডেন্টের নাম্বার শেয়ার করব না। আচ্ছা, এমবিসিএস এর জন্য অনেকে নাম্বার শেয়ার করতেছেন কিন্তু পুরো নাম্বারটা না দিয়ে 017 সামথিং দিচ্ছেন। ভাই আপনার নাম্বারটা শেয়ার করেন, আপনি 017 আপনার পুরো নাম্বারটা শেয়ার করে কমেন্টে সেন্ড করেন। ওকে, পুরো নাম্বারটা শেয়ার করেন, ওকে সেন্ড করেন। আচ্ছা, এমপি নাম্বার শেয়ার করেছেন আমাদের রুবেল ভাই। এমবিসিএস এর জন্য নাম্বার শেয়ার করেছেন আমাদের তন্নি আপু, আমি দেখতে পাচ্ছি। বিসিএস এর যাদের ড্রিম বিসিএস 50তম বিসিএস এর জন্য কিন্তু আমরা আমাদের ম্যারাথন ব্যাচ শুরু করেছি। এই 50তম বিসিএস এর জন্য যারা যুক্ত হতে যাচ্ছি তারা আমরা এমবিসিএস এ যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। এমপি নাম্বার শেয়ার করেছেন, এমপি রংপুর থেকে নাম্বার শেয়ার করেছেন, মাই নাম্বার এত। আচ্ছা ওকে, তাহলে আপনারা যারা নাম্বার শেয়ার করেছেন আমাদের প্রতিনিধিরা আপনাদের এই নাম্বারগুলোতে কল করবেন, আপনারা সর্বোচ্চ সারে সর্বোচ্চ অফারে ভর্তি হওয়ার একটা সুবর্ণ কিন্তু সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাবিনা নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মারিয়া সিদ্দিক বইগুলো নিতে চাই। বইগুলো নিতে গেলে আমাদের পেইড ব্যাচে আসতে হবে। আমাদের পেইড ব্যাচের বাইরে আমরা কাউকে বইগুলো দেই না, আমাদের বই কোনো মার্কেটে পাওয়া যায় না। আর এই শেষ মুহূর্তে আপনি বাজারের আগডুম বাগডুম ঘোরাডুম বিভিন্ন ডাইজেস্ট পড়ে আপনি আপনার নিজের মাথাটাকে নষ্ট করে দিতে পারেন না। আপনাকে এখন এই মুহূর্তে গুছালো বই দরকার, যেটা আমাদের স্টুডেন্টরা অলরেডি বইগুলো পাওয়ার পর ওদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। কেন? এত গুছালো বই এই শেষ মুহূর্তের ভরসা হিসেবে কাজ করতেছে। কারণ আমরা এখানে যে তথ্যগুলো রেখেছি এগুলো নিতান্তই আমাদের যে টিচাররা রয়েছেন এই 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কিন্তু আমাদের এই বইগুলোতে বিদ্যমান করে দেওয়া আছে। ওকে, রাবেয়া লিজা বিসিএস এর নাম্বার শেয়ার করার জন্য পুরো নাম্বারটা আমরা শেয়ার করব আমাদের। ওকে, এমপি নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। অনেকেই প্রাইমারির জন্য নাম্বার শেয়ার করতেছেন, আবার অনেকেই আমাদের বিসিএস এর জন্য নাম্বার শেয়ার করেছেন। কোনো সমস্যা নেই, যারা যে জন্য নাম্বার শেয়ার করেছেন প্রত্যেককেই আমরা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার একটা সুবর্ণ কিন্তু সুযোগ করে দেবো ইনশাআল্লাহ আগামীকালকে। ওকে, আর যারা ভর্তি হবেন না তারা ফাজলামো করে কখনো নাম্বার শেয়ার করবেন না, কারণ একজন প্রতিনিধি কল করবেন তার সময় ইনভেস্ট করে। আপনি এখানে মজা করার সময় নেই, এই শেষ মুহূর্তটা আপনাকে সিরিয়াস হইতে হবে, আপনাকে প্রচুর সিরিয়াস হইতে হবে। আর যারা চাচ্ছেন যে না আমি ইনস্ট্যান্ট কল করে আজকে রাত 11টার মধ্যে ভর্তিটা কনফার্ম করবো, যেহেতু আগামীকালকে ক্লাস, আগামীকালকের ক্লাসটা আমাকে যুক্ত হইতে হবে আগামীকালকের ক্লাসে, সো তাদেরকে আমি বলবো জাস্ট এই নাম্বারগুলোতে কল করেন 019015195060504030201। আসেন সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী নামগুলো আমি একটু শেয়ার করব এখন। সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ শেয়ারকারী নাম ঘোষণা করতেছি। শেয়ারকারী হচ্ছেন অবুস মন পাখি অবুস, অবুস মন পাখি অবুস। এই ফেক আইডি থেকে তোমরা অবুস অবুস মন পাখি অবুস, অবুস মন পাখি অবুস, অবুস মন পাখি অবুস। জোয়ার ভাই অবুস মন পাখি অবুস, এই ফেক আইডি গুলো নেন কেন? এগুলো ফেক আইডি দিয়ে কেউ শেয়ার করলে এগুলো নেওয়া ঠিক না। আচ্ছা যাই হোক, যেহেতু এই সর্বোচ্চ শেয়ারকারী, উনি সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে রয়েছেন, তাই ওনাকেই আমরা ঘোষণা করলাম। এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে আরেকজন আছেন আবির রায়হান, আবির রায়হান। আবির রায়হান সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজন রয়েছেন। আর সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে রয়েছেন অনামিকা আখি, অনামিকা আখি সর্বোচ্চ মেনশন করেছেন আজকে অনামিকা আখি। এই অনামিকা আখি সর্বোচ্চ মেনশন করেছেন। যারা এই সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে রয়েছেন, নাম নাম্বার ঠিকানা দিলে আপনাদের ঠিকানায় বই চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, যারা অলরেডি ভর্তি আছেন প্রাইমারির কোর্সে
আপনারা আমাদের ম্যারাথন কোর্স একদম ফ্রি পেয়ে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনাদেরকে আলাদা করে প্রেশানি নেওয়ার কোনো দরকার নেই। ওকে, আফরোজা সুলতানা পাখি সর্বোচ্চ শেয়ারকারী। বই বই কালকে তোমার ঠিকানায় বই চলে গেছে। দেখো তুমি তোমার আমাদের যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে তুমি তোমার নাম নাম্বার ঠিকানা দিয়ে দাও, যদি না দিয়ে থাকো এখনো নাম নাম্বার ঠিকানা দিয়ে দিলেই তোমার ঠিকানায় বই পাঠিয়ে দিবে। আর যদি দিয়ে থাকো তাহলে অলরেডি বই চলে গেছে বোন, অলরেডি বই চলে গেছে। আচ্ছা, জেরিন আক্তার প্রাইমারির জন্য নাম্বার শেয়ার করেছেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। অনেক সময় ধরে আপনাদের ক্লাস নিলাম এবং যেহেতু আগামীকালকে আমাদের ম্যারাথন ব্যাচের ক্লাস শুরু, সো আমি আপনাদেরকে বলবো রাত 11টার মধ্যে আপনারা ভর্তি কনফার্ম করবেন। সবাই রাত 11টার মধ্যে কল করে ভর্তি কনফার্ম করে ফেলেন। ওকে, ধরেন 06 ব্যস্ত 05-এ কল করেন, 05 ব্যস্ত 03-তে কল করেন, 03 ব্যস্ত 01-এ কল করেন, কল করে এখনই ভর্তি হয়ে যান। কারণ আমরা কিন্তু আসলে ভর্তির জন্য আপনাদেরকে যে ফি আকার চুম্বি নিচ্ছি এমন কিছু না, আমরা কিন্তু আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।